আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতা এই বিষয়গুলো একটা নেয়ামত, এবং আল্লাহ অনেক সময় পরীক্ষা আকারে এটা দেয়। যাদেরকে পছন্দ করে এদেরকে নাকি দেয় বেশি। হ্যাঁ, অনেক পাপ প্রমোচন হয় এ থেকে, আমরা পজিটিভলি নিব আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের একবার হয়ে গেছে সেকেন্ড টাইম তাদের কিন্তু হয়েছে এরকম রেকর্ড কিন্তু খুব কম। হ্যাঁ, অলমোস্ট হয় না বললেই চলে। তো সেই মানে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় একবার। আপনার যখন হয়, আপনি যখন সুস্থ হয়ে যান, তখন আপনার শরীরে অটো অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। আমি নিজেও আপনার ঈদের আগের দিন আহ আহ, এটা টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করছি সুরক্ষা অ্যাপে। এখনো কল আসে নাই, আসলে হয়তো যাই টিকাটা নিব আর কি। আমার জন্য দোয়া করেন, পরিবারের জন্য, যাতে আমরা আক্রান্ত না হই আর কি। হয়ে গেলে তো সেটা আপনার মতো করে স্টেপস নিতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো যে আপনার শরীর এখন আগের তুলনায় ভালো। আর আমি বিশ্বাস করি ইনশাল্লাহ নেক্সট যে টেস্ট হবে সেখানে পজিটিভ হয়ে যাবেন ইনশাল্লাহ। মানে পজিটিভ বলতে হচ্ছে এটার নেগেটিভই তো পজিটিভ। নেগেটিভটাই হচ্ছে আমাদের জন্য ভালো নিউজ আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ। আহ তাহলে লাস্ট কিছুদিন তো আপনি মোটামুটি কার্যক্রমেরও বাইরে ছিলেন, হেলথ নিয়ে বেশি সময় কাটাইছেন। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। তাহলে আমরা এই গ্যাপের পর আলোচনার মাধ্যমেই আবার আমরা আস্তে আস্তে করে কার্যক্রমের মধ্যে ঢুকি আর কি। আহ, আপনার মেইন বিষয় তো আমি জানি যে আপনি এসইও নিয়ে ফোকাসড। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো বিষয় যে আপনি এসইও নিয়ে ফোকাসড। এসইও তো সবগুলা ভিডিও আপনার দেখা হয়েছে। ভিডিওতেও যদিও এখন টেকনিক্যাল প্লাস অফ পেজ এসইওর কিছু ভিডিও কিন্তু আমি এখনো আপলোড করি নাই, যেটা আবার আপনাদের সাথে ইন্টারনালি আমি ডিসকাস করছিলাম। সেখানে আপনারা কিছুটা অ্যাডভান্সড আছেন, এগিয়ে আছেন আলহামদুলিল্লাহ। তো এই এই জায়গাটাতে মানে আপনার প্রিপারেশনটা কতটুকু হলো, আমাকে একটু আপনার নিজের কাছে নিজের মূল্যায়নের জায়গাটা ওইটা একটু বলেন, দেন আপনার আরো হয়তো টপিকস থাকবে, ওই বিষয়গুলো নিয়ে যাই। আপনার প্রিপারেশনের অবস্থানটা কি? যেমন ক্লায়েন্টদের যে সমস্যাগুলো দেখছি সেগুলো অনেকটাই সমাধান করা সম্ভব একমাত্র পেজ স্পিড অপটিমাইজেশনটা ছাড়া। বাকি সবগুলো মনে হচ্ছে পারবো। আর এখন যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি তো কাজ করা হয়নি, এটা একটা সমস্যা। এই জায়গাটার কারণে হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ না করার থেকে কনফিডেন্সের জায়গাটা একটু কম আছে, কনফিডেন্সটা কম আছে। আদারওয়াইজ যদি আমি বলি যে কাজগুলো পারবো, এই কনফিডেন্স লেভেলটা আছে। মাত্র গতকালকে আমি একজনের সাথে কথা বলছিলাম, ভদ্রলোক দিনাজপুর থেকে আমাদের সাথে জয়েন করছিল, হামিদ ভাই। হামিদ ভাইয়ের সাথে আপনার এখনো পার্সোনাল পরিচয় হয়েছে কিনা জানি না। তার ভিডিওটা আমি সকালে পাবলিশ করছিলাম হচ্ছে গ্রুপে, পাবলিকলি এখনো পাবলিশ করি নাই, গ্রুপে আমি দিছিলাম, আপনার চোখে পড়ছে কিনা জানি না। তো তার একটা কোশ্চেনের বিপরীতেও আমি মানে একটা স্পেসিফিক গাইডলাইন তাকে দিছি, যেটা আমি আপনারাও বলতে চাই। যে এর আগেও আমি কয়েকবার আপনাদেরকে বলছি যে শুধুমাত্র ভিডিও দেখা এবং সেটা নিজের মধ্যে স্টাডি করে যে নলেজটা হয়, এটা কিন্তু 100% নলেজ না, বা কমপ্লিট নলেজ না, এক কথায় যেটা আর কি। আমার হিসাবে ধরেন 40 থেকে 50% নলেজ আপনি নিতে পারবেন যদি ভিডিও দেখেন, এবং আপনি মোটামুটি কয়েকবার দেখে এটাকে আপনার কাছে মনে হলো যে আমি এটা পারবো, এরকম একটা জায়গায় গেলেন 40 থেকে 50 মার্ক। আর অ্যাবাউট 20 মার্কের মতো আমি দিতে চাই হচ্ছে আপনার, যখন আপনি আপনার নিজের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন। হ্যাঁ, আমি একটা জিনিস পারি, এবার আমি আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলাম, তাইলে যাই 50 আর 20 70 হইলো। আরো 20 মার্ক আমি রাখছি হচ্ছে যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি প্রয়োগ করবেন। কারণ ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রয়োগ করতে গেলে তখন কিন্তু আবার দেখা যায় কিছু চ্যালেঞ্জেস চলে আসে। হ্যাঁ, নিজের ওয়েবসাইটে নিজের মতো করে করা আর অন্যের ওয়েবসাইটে করা, এবং রানিং একটা ওয়েবসাইটে করা, মানে একটা মৃত মানুষকে অপারেশন করা আর একটা জীবিত মানুষকে অপারেশন করার মধ্যে তো ডক্টরেরও একটা পালসের পার্থক্য কিন্তু তৈরি হবে। তো ওই অংশটা করলে তখন আরো 20 মার্ক দেওয়া যেতে পারে, 15 20 মার্ক, সেই হিসাবে 85 থেকে 90% নলেজ আপনার হলো। 100%-এর ড্রিম আমি কাউকে কখনো দেখাই না, কারণ 100% বলতে কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ 100% কেউই জানে না, আমিও না, আপনিও না, নাথিং, নো ওয়ান। কেউ যদি বলে আমি 100% জানি, তাহলে হয়তোবা সে মানে অস্বাভাবিক রকম বিষয় দাবি করছে আর কি। আর মার্কেটিং তো একটা কন্টিনিউয়াস প্রসেস, প্রতিনিয়ত কত ধরনের আপডেট আসতেছে, সবকিছু একটা মানুষের পক্ষে জানাও সম্ভব না। বাট
আমরা খুব ভালো মানের একটা রেজাল্ট আমরা আশা করতে পারি বা ধারণা করতে পারি যদি 80-90% জানা যায়। তো এখন আপনার অবস্থান থেকে যেটা হয়েছে, আপনার নিজের লার্নিং এর জায়গাটা আপনি যথেষ্ট সময় দিচ্ছেন, নিজের ওয়েবসাইটেও প্রয়োগ করার চেষ্টা করতেছেন, সেই হিসাবে হয়তো 60-70% মধ্যে আপনি কিন্তু রয়ে গেছেন। হ্যাঁ, এখন ক্লায়েন্টের জায়গায় ইমপ্লিমেন্টেশনটাতে ঢুকতে হবে। ঢুকলেই কিন্তু নলেজটা একটা কমপ্লিট নলেজ হবে। যে নলেজ আপনার কাজে লাগায়া ইনকাম জেনারেট করা যায়নি, ওই নলেজটাকে পরিপূর্ণ নলেজ বলা যাচ্ছে না, কারণ ইমপ্লিমেন্টেশনে না গেলে তো আসলে বোঝা যাচ্ছে না পুরা এটা আর কি। তো এখন এই জায়গাটাতে আপনার একটু ফোকাস করতে হবে। আমার ধারণা আপনি যদি এই লাস্ট কয়েকদিন সময় আপনার এই বিশেষ সিচুয়েশনে না যেত, হয়তো বা আপনি যেভাবে আমার সাথে শেয়ার করছিলেন যে আমি বিষয়টাতে সিরিয়াসলি নিচ্ছি, এতদিনে হয়তো বা হয়েও যেত। তো যাই হোক, এটা একটা বিশেষ সিচুয়েশন গেল। এখন থেকে নেক্সট 1-2 সপ্তাহের মধ্যে চেষ্টা করতে হবে যে বিষয়টাকে একটা পজিটিভ ইয়েতে নিয়ে আসা। এটাকেও একটা পজিটিভ চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে কিন্তু সাজ্জাদ ভাই। কাজ করাটাও কিন্তু একটা পজিটিভ চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, নিয়েই করতে হবে, হেলাফেলা করার বিষয় না। কারণ রিয়েল টাইম তো, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছ থেকে আয় করা, এটা তো একটা চ্যালেঞ্জিং বিষয়, কম্পিটিশনের বিষয়। হ্যাঁ, আচ্ছা ফাইন, এটা একটা বিষয়। আরেকটা জায়গায় আপনার কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা, সেটা আগে আমাকে একটু বলেন। আমি আরেকটা পয়েন্ট নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। স্যার বুঝতে পারিনি। বললাম যে আপনার কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা আপনার হাতে, যেটা আপনি আমাকে করতে চান। আমার জন্য সুবিধা হতো যদি আপনার সাথে দিয়ে একটা প্রজেক্ট অংশ নিতে পারতাম, প্র্যাকটিক্যালি আচ্ছা কয়েকটা কাজ করতে পারলে ভালো হতো। আচ্ছা আচ্ছা বিশেষ আচ্ছা, করে সেই কিছু কাজ ক্ষেত্রে আপনি করে দিলেন, আমি একটু ট্রাই করলাম, না হলে আপনি দেখাই দিলেন কিভাবে সম্পূর্ণ করলেন, এরকমটা হইলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি এই বিষয়টা মাথায় নিলাম। এবং আরেকটা বিষয় আপনি বলছেন, সেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের বিষয়টা। ওটা আপনি আগেও আমাকে বলছিলেন, এটার উপরে আমি একটা ভিডিও প্রোডাকশন করব। এটা অবশ্য এমনিতেও আমি কোর্সের অংশ হিসেবেই করব আর কি। তো এইখানে আপনি তখন একটা গাইডলাইন পাবেন। আচ্ছা, আমি যেই জায়গাটাতে আপনারা বলতেন আপনি যেহেতু ওই যে কয়েকদিন একটু গ্যাপে ছিলেন, হয়তো বা আপনি স্টাডিতে না থাকাতে খুব একটা কোশ্চেন আসবে না, এটাই স্বাভাবিক, সমস্যা নাই। আপনি আবার একটু পেসে উঠবেন, দেন হচ্ছে শেয়ার করবেন, সমস্যা নেই। এখন আহ আপনি অসুস্থ হওয়ার আগে আমি একটা বিষয় যেটা বলছিলাম, যে ঈদের আগ মুহূর্তে কি কি টপিকস নিয়ে কাজ করা যায়, এটার উপর আমি একটা হোমওয়ার্ক আপনাকে দিছিলাম, আপনি মনে করতে পারেন নাই যেহেতু সিচুয়েশন এরকম ছিল। আরেকটা বিষয় হচ্ছে আহ, আপনি ওই যে বলছিলাম না যে ফাইবার থেকে গিগ গুলার লিস্ট, হ্যাঁ, গিগের মধ্যে কি কি বিষয় কি কি কাজ আছে, ওইগুলার একটা লিস্ট তৈরি করা, এবং ওই বিষয়গুলোর উপরে আপনি কাজ করতে পারতেছেন কিনা এটা কনফার্ম করা। এই জায়গাটাতে আপনি কি মানে কতটুকু আগাইতে পারছিলেন? একটা তো হচ্ছে লিস্টটা অলমোস্ট কোর্স হয়ে আউটলাইন। গেছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। লিস্টটা অলমোস্ট হয়ে গেছে, আমি একটু করে আপনারা দিতে পারবো। আমি ওটার আচ্ছা, উপর তাইলে গিগ আপনি তৈরি করে এবং তাইলে আপনি আমাকে শেয়ার করেন। বেটার হয় কি, আপনার লিস্টটা যদি, মানে লিস্টটা তো দুইটা কারণে, একটা হচ্ছে আমি বলছি যে আমি এটার একটা সমাধানমূলক ভিডিও আমি ক্রিয়েট করা শুরু করব। এটা হচ্ছে আমার একটা একটা কারণ, যে এটা আপনাদের উপকারের জন্য আমি করলাম। আমি হয়তো আপনার কাছ থেকে কিছু, ইয়াসিনের কাছ থেকে কিছু, XYZ আরো অনেকের কাছ থেকে পাইলাম, 10টা 20টা 25টা 30টা বা 50টা ভিডিও টপিকস আমি পাইলাম, যেই বিষয়গুলোর সলিউশন করে দিলে আপনাদের জন্য কাজটা করতে সহজ হবে। এর মধ্যেই কিন্তু স্পিড অপটিমাইজেশন একটা, এর মধ্যেই হয়তো বা আরো অনেকগুলা কাজ আপনাদের আসবে। অর্থাৎ ভিডিও দেখার মাধ্যমে যে কাজগুলা আপনার সলিউশন হয়ে যাচ্ছে, এটা তো আর আমার নতুন করে বানানোর প্রয়োজন পড়তেছে না। যেই বিষয়গুলা ভিডিওর মধ্যে ক্লিয়ারলি আসে নাই, কিন্তু রিলেটেড, হয়তো একটু আশেপাশে দিয়ে গেছে, কিভাবে প্র্যাকটিক্যালি এটা করা যায় এটা জানলে একটু ভালো হয়, সেই জায়গাটাতে আমি কনফিডেন্সটা বিল্ড করতে চাচ্ছি। এটা কিন্তু আমার অ্যাসাইনমেন্ট, মানে এই ভিডিও এই লিস্টের কিন্তু দুই ধরনের কাজ, একটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট, আমি করব, এটা আমার দায়িত্ব। আর আপনার দায়িত্ব হচ্ছে যে ওই টপিক গুলার কত পার্সেন্ট বা কতগুলা আপনি পারেন, কতগুলা আপনি পারেন না, বুঝতে পারছেন? তাহলে যদি ধরেন 30টা টপিকস আপনার বের হয়, 30টা টপিকস এর মধ্যে আপনি হয়তো 15টা টপিকস পারেন বা 20টা টপিকস আপনি পারেন, কোনগুলো আপনি পারেন এবং কোনগুলো আপনি পারতেছেন না। তাইলে আমি
যদি পারাগুলা নিয়েই আমি আগে বানানো শুরু করি, এটা তো আপনার জন্য কাজে লাগবে না। আপনারা যেই জিনিসগুলা কষ্ট হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, ওইটা নিয়ে আগে শুরু করতে চাই। থিমটা বুঝছেন কিনা? কারণ আমি কিন্তু একটা নীতি সেট করছি। সেই নীতিটা কি? এটা আপনারা হয়তো আমি ওই যে গত মাসের মাঝখানে আমরা যে বসছিলাম সবাই, সেখানে আমি বলছি যে ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটা নিয়ে কিন্তু ইতিপূর্বে আমি কিন্তু এটা মনিটাইজেশন বা কমার্শিয়াল যে সেন্স, এটা কিন্তু ওভাবে আমি কিন্তু এটা করি নাই। আহ, আহ, না করাতে যেটা হয়েছে যে এটাকে যদি একটা কমার্শিয়ালাইজেশনে না নিয়ে আসা হয় বা একটা ইনকাম মডিউলের মধ্যে না নিয়ে আসা হয়, তাহলে কিন্তু আলটিমেটলি লং টার্ম ধরে এটাকে সাপোর্ট করে যাওয়ার যে বিষয়, এখানে কিন্তু একটু হলেও ব্যাঘাত ঘটবে, তাই না? কারণ তো চ্যারিটি হইলেও তো সেখানে একটা মানে একটা প্রক্রিয়া থাকা উচিত, আদারওয়াইজ তো লং টার্মে হয়ে উঠবে না। যেমন প্রত্যেকের সময়েরই তো একটা ভ্যালু আছে। এখন আজকে কিন্তু 1 তারিখ, আপনি দেখবেন যে আমি আমি আপনার সাথে যে কারণে দেরি হলো, আমি কিন্তু অলরেডি কোর্সের ওয়েবসাইট, কোর্স এবং প্রোগ্রেসিভ ওয়েবের যেটা আমরা তৈরি করছি, মোবাইলেরটা ইয়েটা, এগুলো সবগুলোর একটা ভিডিও ডকুমেন্টেশন কিন্তু আমি রেকর্ড করছিলাম। এবং দেন আমার ইলেকট্রিসিটি ইস্যু হচ্ছিল, যে কারণে কয়েকবার চলে গেছে আর কি। আজকে কি কারণে এমন হলো জেনারেলি হয় না, তো এটা এডিট করতে করতে সময় লাগলো। তো ভাবছি যে ধরছি যে এটা শেষ করে উঠি, তারপরে আমি সাজ্জাদ ভাইয়ের সাথে বসি। একেবারে শেষ করে আপলোড করে তারপরে আসলাম। তাহলে আজকে 1 তারিখ, মানে আমি কিন্তু একেবারে ডেফাসটাই শুরু করলাম কিন্তু হচ্ছে একটা প্রফেশনাল মানে ভিডিও ডকুমেন্টেশন দেয়া, যেন যে কেউ নতুন পুরনো হোক, এই সার্ভারে আসলে বা এখানে আসলে সে যেন একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পায় যায়, স্টেপ বাই স্টেপ প্রসেস কিভাবে এটা করতে পারে। এটা কেন করছি? কারণ একটা কমার্শিয়াল সেন্স বা প্রফেশনাল সেন্স আসার ফলেই কিন্তু এটা হয়েছে। তো এখন খেয়াল করেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ডেফিনেটলি মানুষ উপকৃত হবে, তার বুঝতে আরো একটু সহজ হবে। আবার যদি 50টা ভিডিও নিয়ে ওইগুলারও আমি সলিউশন দিই, মানে একজন সাজ্জাদ ভাইয়ের যদি আমার কাছ থেকে প্রচুর পরিমাণে ভ্যালু পায়, তার যদি নলেজকে সে নেক্সট লেভেলে নিতে পারে এবং সত্যি সত্যি যদি এটা কাজে লাগায় সে ইনকাম জেনারেট করতে পারে, তাহলে আমার মনে হয় যে 3,000, 4,500, 15,000 কোনো বিষয় না। কিন্তু যদি একজন সাজ্জাদ ভাইয়ের ভ্যালুই জেনারেট না হয়, কাজেই না লাগে, তাইলে 3,000 কেন, 300 টাকা দিলে মনে হবে আরে আমার তো লস হয়েছে বা আমার খারাপ লাগবে। কিন্তু তাহলে প্রচুর পরিমাণে ভ্যালু জেনারেট করতে চাচ্ছি এই এই জায়গাটার মধ্যে, বুঝছেন? তাহলে আমি আমার অবস্থান থেকে আরো যত আপনাদেরকে সাপোর্ট দিতে হয় এটা তো দিব। আর ইউনিক যে ডিসিশনটা নিছি আপনাদের ক্ষেত্রে, একটা নিছি হচ্ছে কোর্সটাকে কমার্শিয়াল এবং প্রফেশনালি আরো কম্পিটিটিভ ওয়েতে করা। কোর্সেরও কিন্তু কম্পিটিশন আছে, ফাইবারে আপনার যেমন অন্য গিগের সাথে কম্পিটিশন আছে, মার্কেটে আমাকেও তো কম্পিটিশন করতে হবে নাকি? হ্যাঁ, আমি যে ভালো রেজাল্টটা দিব আপনাদেরকে, এখানে আমারও তো একটা চ্যালেঞ্জ থাকতে হবে যে আমিও তো আপনাকে ভালো আউটপুটটা দিতে হবে। তো সেই জায়গায় আমি আমার অবস্থান থেকে যে নিছি একটা এক্সটার্নাল বললাম, ইন্টারনালি আপনাদের জন্য আমি যেটা নিছি, যেই সকল স্টুডেন্টরা কাজটা করতে চায়, এই যে আপনাদের মতো যারা হচ্ছে আগ্রহী, যারা ডেসপারেট, যারা চায় করতে, এদেরকে আমি প্রায়োরিটি দিব। এটা একেবারে আমি ধরেন কংক্রিট ডিসিশনে আসছে। মানে আমার সাজ্জাদ ভাইয়ের ইনকামে আসার জন্য যেই জিনিসটা দরকার, এটা আমার এখন মেইন প্রায়োরিটি। হ্যাঁ, তাহলে যে যারা চায় এদেরকে প্রায়োরিটি দিয়ে দ্রুত তাদের একটা ভালো অবস্থান তৈরি হোক, এইটার জন্য আমার যেটা যেটা করতে হয়, এই ধরনের যে এই সেশন বলেন, এরকম আরো যদি সেশন লাগে, অথবা আমি তো বললাম স্পেসিফিক ভাবেই আপনার কোন কোন মানে আপনার ইনকামে ঢুকতে চায় কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে আমার সাথে আপনি শেয়ার করেন, আমি সেই বিষয়গুলোর আগে অগ্রাধিকার ভিত্তিতে আগে সলিউশন করি। হ্যাঁ, নতুন এক্সওয়াইজেড কয়েকজন আসছে, তারা আপনার জন্য আপাতত ভিডিও গুলা সিনেমার মতো দেখতে থাকুক। হ্যাঁ, নতুনদের জন্য যে প্রসেস চিন্তা করছি, যে সামওয়ান নতুন আসলো, সে কি করবে, তার কাজ কি এখন, সে আগে হচ্ছে কি ভিডিও ডকুমেন্টেশন দেখা সে আগে তার অ্যাক্সেসটা নিশ্চিত করলো, তারপরে সে সিনেমার মতো ভিডিও গুলো আগে দেখুক। সিনেমার মতো যদি সে ভিডিওগুলো দেখে, তাহলে তার একটা প্রাইমারি রিভিশন বা প্রাইমারি একটা আইডিয়া অ্যাটলিস্ট তৈরি হবে, ডিজিটাল মার্কেটিং কি কেন বা টপিক সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে। দেন এরকম একটা সেটিং আমি চিন্তা করছি যে এটা একটা সার্টেন টাইম পরে হয়তো
অসম্ভব হবে না, বাট আপাতত নেক্সট আরো কয়েক মাস সম্ভব হবে যে যারাই এরকম পুরা বিষয়গুলা শেষ করবে তাদের সাথে আমি একটা মিটিং করলাম, ধর আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে তার কাছ থেকে জানলাম এবং তাকে একটা স্পেসিফিক গাইড করলাম যে তুমি এবার এই আঙ্গিকে আগাও, তুমি এই টপিকসে আগাও, এই আঙ্গিকে আগাও। তো এটা এটা তাদের জন্য কাজে লাগবে না? আপনার কি মনে হয়? স্যার অবশ্যই। হ্যাঁ, এই জায়গাটাতে তাহলে আমি আমার অবস্থান থেকে কিছু দায়িত্ব আমি রিসার্চ করে, ইভেন আপনাদের সাথেও তো আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতেছি যে আসলে নতুনদেরকে কি দিলে ভালো হয় বা কিভাবে দিলে ভালো হয়। তাহলে নতুনদেরকে তো সিনেমার মতো ভিডিও দেখাটা বা তাদেরকে একটা গাইডলাইন করলাম, তারা এটা দেখতে থাকলো। কারণ হচ্ছে লিস্ট 1-2 মাস না শিখে তো আর ইনকামে ঢুকার চিন্তা করলে এটা আসলে লজিক্যাল হবে না নতুনদের জন্য, তাই না? তো তাহলে তারা ওইটা করুক, তারা ওই জায়গাটা করুক। কিন্তু আপনারা যারা পুরনো আছেন, আপনারা যতটুকু শিখছেন এইবার এইটাকেই নেক্সট লেভেলে নিয়ে যাওয়া এবং এটাকে ইনকামে জেনারেট করা, মনিটাইজেশন করা, এই জায়গাটাতে হচ্ছে এখন গুরুত্ব দিতে হবে। তাহলে আপনি আপনার কোথায় কোথায় ল্যাকিংস আছে, আমি কোন জায়গায়, মানে জেনারেলি এজ এ টিচার হিসেবে, মেন্টর হিসেবে আমার যতটুকু করা দরকার, এর বাইরেও আপনার জন্য আমার কি করতে হবে বলেন, যেটা করলে আপনি আপনার ইনকামটা জেনারেট করতে পারবেন অতি অল্প সময়ের মধ্যে। সেই জায়গাটা আমি চাচ্ছি আপনাকে এই সাপোর্টটা দিতে। যেই স্যার বিষয়টাই আপনার ঈদের আগ মুহূর্তে বলতেছিলাম আর কি, সিমিলার বিষয়টাই কিন্তু বলতেছিলাম আমি তো তখন, মেসেঞ্জারে বলতেছিলাম বা ইয়ে বলতেছিলাম, আহ, আহ, এবং এখন হয়তো ফিজিক্যালি আপনাকে বলতেছি আর কি। কোভিড এর বন্ধ হওয়ার আগে আমার সাথে কয়েকজনের সাথে যোগাযোগ ছিল, তারপরে তো তারা আমার সাথে আর যোগাযোগ করতে পারেনি মোটামুটি বেশ কয়েকদিন। এরপরে ওদের সাথে কমিউনিকেশন ছুটে গেছে। ওরা এখন আর হয়তো বা মেসেজ করলে এখন মেসেজ সিনও করতেছে না, হয়তো ওরা কাউরে পেয়ে গেছে, এরকম হতে পারে। এখন আবার নতুন করে যোগাযোগ করি, দেখি মানে আগে যদি একটা এক্সপিরিয়েন্স আছে, আশা করি খুব দ্রুতই কারোর থেকে না কারোর থেকে কাজ আশা করি নিতে পারবো। তো সেটা আচ্ছা নেওয়ার আচ্ছা, চেষ্টা করে দেখি, রিসার্চ কাজ করে কি পাওয়ার করা যে যায়। ফ্রেমওয়ার্কটা সাজ্জাদ ভাই, ধরেন আপনি যে কাজ পাবেন বা করবেন এটার যে ফ্রেমওয়ার্কটা বা স্টেপসটা, আপনি মানে যেমন ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলা টপিকস এর মধ্যে এসইউটা আপনি যেমন ফোকাসড হয়েছেন, একইভাবে আবার কাজ পাওয়ার জন্য কিন্তু একটা জায়গায় ফোকাসড হইতে হবে। আপনি কি ফাইবারের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন, আপনি কি লিঙ্কডইন এর মাধ্যমে করবেন, নাকি আপনি লোকালি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে করবেন, এইটাও একটা ডিসিশনের বিষয় আছে। কারণ কি যখন আপনি ফাইবারের মাধ্যমে করবেন তখন ফাইবারের কিছু টিপস ট্রিক্স এর বিষয় কিন্তু রয়ে গেছে। আবার স্যার ফাইবারের ফাইবার, হ্যাঁ বলেন। ফাইবারের যারা ক্লায়েন্ট আছে, যারা হচ্ছে গিয়ে হয়তো বা ওই টপ র্যাঙ্কের যারা থাকে, ওদের দিয়ে যারা কাজ করাইছে, এইসব ক্লায়েন্টকে কিন্তু খুঁজে বের করা যায় মোটামুটি 40-50% খুঁজে বের করা যায়, যেটা আদার সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ ওদের ফেসবুক আইডি অথবা লিঙ্কডইন আইডি করে খুঁজে বের করার একটা ওয়ে আছে। তো 40-50% খুঁজে বের করা যায়। ওইভাবে হচ্ছে ওদের সাথে যোগাযোগ করা। আরেকটা হচ্ছে গিয়ে লিঙ্কডইনে আমি যাদের কানেক্ট করাইছি এরা ম্যাক্সিমাম হচ্ছে সিইও অথবা ফাউন্ডার বিভিন্ন প্রতিষ্ঠান এবং আইটি রিলেটেড এরকম। তো ওদের সাথে আবার যোগাযোগ রাখে, এই দুইটা হয়তো মানে আবার চেষ্টা করবো আর কি। আর হচ্ছে বায়ার রিকোয়েস্ট দিয়ে মোটামুটি আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনারা আমি আরেকটু ফোকাস করতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ, মানে আপনার শুরু থেকে আমি এটা আমার বোঝা হয়েছে যে আপনি অনলাইনের মধ্য দিয়েই মানে দেশের বাইরের যে কার্যক্রমগুলো সেটার সাথেই আপনি আগ্রহী, সেটাই আপনি করবেন। তো এটা ফ্রিল্যান্সিং ও হতে পারে, কিন্তু পাশাপাশি আপনি লিঙ্কডইনে যেহেতু আপনার একটা অবস্থান আগে থেকে আছে ওই জায়গাটাতেও আপনি ফোকাস করতেছেন। এখন এইখানেও যদি আরেকটু স্পেসিফিক আপনি হতে পারেন, ধরেন আপনার স্টাডি যদি বলে যে আমার পাল্লা ভারী হচ্ছে লিঙ্কডইন, তাইলে আপনি লিঙ্কডইনেই ফোকাস করেন, ফাইবার বাদ দেন। যদি আপনি মনে করেন যে না, ফাইবারের চেয়েও মানে লিঙ্কডইনের চেয়েও ফাইবারের মাধ্যমে আগাইলে আমার জন্য ফাস্টার হবে, দ্রুত হবে, তাইলে আপনি ফাইবারের মধ্যে ফোকাস করেন, আপাতত লিঙ্কডইনটাকে সাইডে রাখেন, বুঝছেন, চেষ্টা করেন। মানে দুইটার মধ্যেও আমি চাচ্ছি আপনি একটা জায়গায় ফোকাস করেন। আমি কয়েকটা সুবিধা অসুবিধার কথা আপনাকে বলি। যেমন ধরেন লিঙ্কডইনের সুবিধা যেটা, আপনি যদি ডিরেক্ট কোনো ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে সক্ষম হন, সেক্ষেত্রে সে আপনাকে পেমেন্ট করবে ডিরেক্ট, আপনাকে 20% চার্জের আওতায় যেতে হচ্ছে না। এটা একটা বিষয় যে ফাইবারে গেলে আমার 20% চার্জ আমার যেত, এটা একটা বিষয়। কিন্তু
ফাইবারে আবার যখন 20% চার্জ তারা কাটবে, ধরো ফাইবারে, এবার ফাইবারের পক্ষ হয়ে আমি এটা বলতেছি, ফাইবার যখন 20% কাটতেছে, তখন আপনাকে কিন্তু একটা হাইলি সিকিউর একটা মানে পেমেন্ট সুনিশ্চিত করার একটা বিষয়ও কিন্তু আপনাকে দিচ্ছে, একটা সিকিউরিটিও কিন্তু আপনাকে দিচ্ছে। ডিরেক্ট ক্লায়েন্ট ডেফিনেটলি ভালো। আমি ব্যাখ্যায় পড়ে যাই, আগে স্টেটমেন্ট আকারে যদি আমি আপনাদের দেই, যে আমি আপনার অবস্থানে থাকলে যেটা করতাম, বা আমি যেভাবে চিন্তা করি আর কি, আমি তো আমারটাই বলতে পারবো, আমি তো আর অন্যেরটা বলতে পারবো না। আমার যে চিন্তা ভাবনা, স্টার্টিংটা আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস দিয়ে করেন, এইটা আপনার জন্য বেস্ট হবে। কেন হবে জানেন? কারণ হচ্ছে, ধরেন একটা দুইটা ক্লায়েন্টের সাথে যখন আপনি কাজ করবেন, তারা শুধু ইনকামই দিবে না, সাথে কিন্তু ফিডব্যাকও দিবে, সাথে কিন্তু ফিডব্যাক দিবে। এখন এই ফিডব্যাকটার সুবিধা কি? ফিডব্যাকের সুবিধা হচ্ছে, আপনি যখন কোনো একটা কাজ করেন না, এটার বিপরীতে যখন আপনি ফিডব্যাক পান, তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করে, একটা মোটিভেশন কাজ করে। ফিডব্যাকটা পজিটিভ হইলে কিন্তু মানে মোটিভেশন কাজ করে, নেগেটিভ হইলেও কিন্তু একটা জিদ তৈরি হয়, কেন খারাপ হইলো, কেন আমার 5 স্টার হইলো না, বা কেন ভালো হইলো না। এখন লিঙ্কডইনে কিন্তু এই মেন্টাল প্রেশারটা আপনার নাই। কেন নাই? কারণ আপনি লিঙ্কডইনের ক্লায়েন্ট হয়তো, বা সে ধরেন কাজ একটু খারাপ হয়েছে, সে হয়তো পেমেন্ট দিলে দিল, না দিল, অথবা পেমেন্ট দিয়ে দিল, কিন্তু তার কাজটা যেহেতু মনোপুত হয় না, সে ফার্দার আর আপনার কাজ দিল না, সে হয়তো খারাপ ব্যবহার করলো না, কিন্তু চলে গেল। আপনার প্রোফাইলগত তেমন কোনো ক্ষতি হয়তো হয় নাই, কিন্তু আপনি আপনার কাজের সঠিক মূল্যায়নের যে বিষয়টা, এটা কিন্তু আপনি সুনিশ্চিত হইতে পারলেন না, যেটা আপনার মার্কেট প্লেসে কিন্তু এই বিষয়টা আছে। আপনি যদি 10টা 5 স্টার নেন, বিলিভ করেন আপনার কনফিডেন্স যে আকারে বাড়বে। হ্যাঁ, এবং তাদের কিন্তু আন্ডার প্রেসার কিন্তু এখানে, যে আপনি কিন্তু একটা পুরা একটা ফোকাসের মধ্যে থাকেন, এটা ক্যামেরার সামনে কিন্তু আপনি থাকতেছেন, এই যে এই সময়ের মধ্যে আপনাকে কাজটা করতে হবে। এতে আবার যেটা হয়, আপনার একটা প্রফেশনালিজমের যে বিষয়টা, বা সময়ের কাজ সময়ের মধ্যে করার যে বিষয়টা, পাঞ্চুয়ালিটির যে বিষয়টা, রেগুলারিটির বিষয়টা, আন্ডার প্রেসারে কাজ করে সাকসেস হওয়ার যে বিষয়টা, এরকম কিছু গুণাবলী কিন্তু আপনি ওখান থেকে শিখতে পারবেন। যে জিনিসটা আপনি ওপেন কাজ করে, ধরুন আমি আমি আপনার একটা কাজ দিলাম, সেই জায়গা থেকে আপনি কিন্তু এই অনেকগুলা বিষয় মিস করে ফেলবেন। কাজ হবে, কিন্তু অনেকগুলা আদার্স যে গুণাবলী, যে বিষয়গুলা দরকার আর কি, সেই বিষয়গুলা কিন্তু আপনার মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমাকে যদি বলেন আপনি যে আরেকটা জায়গা, যে আমি সহজ হবে কোনটা, আমার কাছে মনে হয় ডেফিনেটলি ফাইবার সহজ হবে। কেন ফাইবার সহজ হবে? কারণ হচ্ছে এইখানে মানে এইখানে শতভাগ বায়াররাই আসছেই হচ্ছে আপনার মতো কাউকে কাজ দেওয়ার জন্য, কাজটা করানোর জন্য, এই মেন্টালিটি নিয়েই কিন্তু সে এখানে বসে রয়েছে, এবং সে ইমিডিয়েট এখনই এটা করবে। ধরেন সামওয়ান লিঙ্কডইনের পাশ দিয়ে যাচ্ছিল, আর আপনি তাকে নক দিছেন দৃষ্টি আকর্ষণ করে, তারপরে তাকে কনভার্ট করার চেষ্টা করতেছেন। আর ফাইবারে যিনি আছে, সে উল্টা আপনারে খুঁজতেছে, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে অ্যাগ্রেসিভনেস এর। হ্যাঁ, ফাইবারের ওই ওই ক্লায়েন্ট তো আপনারে খুঁজতেছে, মানে আপনারে বলতে হচ্ছে কোন না কোনো ফ্রিল্যান্সার কি খুঁজতেছে। তো এই কারণে কাজ পাওয়াটা এখানে কিন্তু তুলনামূলক সহজ হবে। আর হচ্ছে, কাজ পাওয়ার জন্য কি লাগবে? তেমন কিছুই না, একটা ফ্রেমওয়ার্কের মতো কয়েকটা গিগ তৈরি করা, গিগ আর বায়ার রিকোয়েস্ট, এর বাইরে তো আর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার কিছু নাই। আর আমি আপনাকে যে ফর্মুলা দিছি, যে আপনি কোনটা করবেন, আপনি টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করবেন, সার্চ দেন, 10টা গিগ বের করেন, 10টা গিগের মধ্যে 5টা করে 50টা লাইনে হয়তো কাজ আছে, যেগুলা দেখবেন আপনি যাচাই বাছাই করলে দেখবেন কিছু কাজ ওভারল্যাপিং হয়েছে এক একটা গিগে। তো ওভারল্যাপিং কাজগুলা বাদ দিলে হয়তো আপনি 20-25টা জেনুইন কাজ পাবেন, আর বাকিগুলা হয়তো কমন, এক একটা গিগের সাথে কমন। এই 20-25টা কাজ যদি আপনি নিশ্চিত করতে পারেন যে আমি সাজ্জাদ এই 20-25টা কাজ পারি, তাহলে টেকনিক্যাল এসইওর প্রথম 10টা গিগের সব কাজ যে পারে, এ কাজ পাইলে কাজ করতে পারবে না কেন? চিন্তা করেন, আপনার নলেজের এবং এক্সপিরিয়েন্সের কনফিডেন্সটা কিন্তু অনেক তখন হাই থাকতেছে। এবার হচ্ছে সে ওই 10টা গিগটি তো আপনি যাচাই বাছাই করতে, যে আপনার গিগটাও ওইটার কাছাকাছি কম্পিটিশনেই বানাচ্ছেন, তাইলে আপনার গিগটাও একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হলো। বায়ার রিকোয়েস্টও আপনি দিয়ে ট্রাই করলেন, কাজ আসবে, আর কাজ কিন্তু সেই রকম ডেলিভারি হবে, 5 স্টার মানের ডেলিভারি হবে। 5 স্টার সে খালি এমনি দিবে না, আমি জানি বিদেই তো দিবে। তাইলে আপনার জন্য তখন কিন্তু পানি ভাত মনে হবে, কারণ হচ্ছে এই এরিয়ার কাজগুলা কিন্তু আপনি একেবারে মানে রেডি রাখছেন। হ্যাঁ, তো এই স্টাইলে যদি আপনি আগান, অনেক সহজ হবে। এখন আসেন,
আমি আমার 2014-15 সালে তো আমি শুরু করছি, 15-16 সালে এসে আমি একটা ডায়লগ দিলাম, এই ডায়লগটা আপনারা শোনাই, আপনি চাইলে এটা রিসিভ করতে পারেন বা আপনি আপনার মতো করে বিনিয়োগ করতে পারেন। আমার একটা ডায়লগ ছিল এরকম যে আমি ডেসপারেটলি ফ্রিল্যান্সিং করতেছি ফ্রিল্যান্সিংটাকে ছেড়ে দেওয়ার জন্য। আমার যারা ফ্রেন্ড সার্কেল বা আমার সাথে যারা থাকতো এদেরকে আমি এটা বলতাম, আর অনেকে হাসতো, কি বলে ডেসপারেটলি কেউ কি কোনো জিনিস করে ছেড়ে দেওয়ার জন্য নাকি? মানে ধরেন আপনি যদি কোনো একটা মেয়ের সাথে আপনি বলেন যে আমি তোমার ডেসপারেটলি ভালোবাসতেছি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য, তাহলে তো আপনার ক্যারেক্টার লুজ মনে করবে। তা আমার ফ্রিল্যান্সিংটা ছিল এরকম যে আমি ডেসপারেটলি ফ্রিল্যান্সিং করতেছি ফ্রিল্যান্সিং কে ছেড়ে দেওয়ার জন্য, এবং আমার ডেসপারেটনেস কিন্তু হিউজ ছিল। 18-20 ঘন্টা, 13-14-15-16, 4 বছর 18 থেকে 20 ঘন্টা হচ্ছে আমার এভারেজ ওয়ার্কিং টাইম ছিল। ঘুমের টাইম ছিল ধরেন 3-4 ঘন্টা এক এক দিন। তো এই যে এইরকম একটা মানে ইয়ে থেকে ডেসপারেটনেস এর মধ্য দিয়ে যে আমি করলাম, এখন কেন আমি এটা ছেড়ে দেওয়ার জন্য করলাম, কারণ আমার মাইন্ডের মধ্যে ছিল যে আমি উদ্যোক্তা হবো, আমি তো ফ্রিল্যান্সিং আর আজীবন করব না, এই সারা রাত জেগে কাজ, হ্যাঁ এটা আমি করব না। আমি তো মনে হয় একটা 15 সালের গল্প একদিন আপনার সাথে করছিলাম, যে 30টা রোজার মধ্যে 29টা রোজাই আমি সেহরি খেয়ে তারপরে ঘুমাইছি, একটা রোজাতে 12টা-1টার দিকে 1 ঘন্টা মানে চোখ লেগে গেছিল, এই জন্য ওইটা কাউন্ট করি নাই আর কি। মানে এই ছিল হচ্ছে কি আমার লাইফ স্টাইল, যে সারা রাত্র কাজ কইরা ভোর রাত্রে সেহরি খেয়ে তারপরে ঘুমাইলাম। এই হচ্ছে ডেসপারেটনেস এর অবস্থানটা, যেটা ইদানিং গতকালকে ইয়াসিনের সাথে কথা বলতেছিলাম, সেও বলতেছে যে স্যার আমার তো এখন এই অবস্থা, আমি তো রাত্রে দিনে ইয়ে করতেছি। হ্যাঁ, তো এই যে একটা বিষয়, তাহলে ডেসপারেটলি করে আমি কি করলাম, কিছু এনার্জি জোগাড় করলাম। কি জোগাড় করলাম? কিছু এনার্জি। এনার্জি দুই টাইপ, একটা হচ্ছে কিছু অর্থ, যেটা আমাকে উদ্যোক্তা হতে আমাকে সহযোগিতা করবে, অর্থ তো লাগবে একটা বিজনেস তৈরি করতে গেলে। আরেকটা হচ্ছে ওই কাজ করতে যে 4 বছরে অনেকগুলা ক্লায়েন্টের সাথে কাজ করতে যে কিছু ক্লায়েন্টের সাথে খুব দারুণ সুসম্পর্ক ডেভেলপ হয়েছে, যেই ক্লায়েন্টরা মার্কেট প্লেস ছেড়ে দেওয়ার পরেও ওদের সাথে কমিউনিকেশন বিচ্ছিন্ন হয় নাই, ওদের সাথে কমিউনিকেশন রয়ে গেছে। আমি আপনাকে বলছিলাম না যে এট এ টাইম 8টা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের কাজ করলাম, ওই যে বলতেছিলাম, এগুলা কিন্তু আজকের ক্লায়েন্ট না, এগুলো হচ্ছে 13-14 সালের ক্লায়েন্ট, এখনো পর্যন্ত আমাদেরকে কিন্তু এরা কাজ দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে দীর্ঘ সময় যাবত যে কাজ হচ্ছে, যে দীর্ঘ সময় যাবত যে কাজ দিচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ এখন সকল ক্লায়েন্টকে দিচ্ছে, ধরেন ওই সময় 100 ক্লায়েন্টের সাথে কাজ করছে, মানে 100 ক্লায়েন্টে কি আমার সাথে কমিউনিকেশন আছে তা কিন্তু নাই। ডজন খানেক ক্লায়েন্ট যদি আপনার সাথে কমিউনিকেশনে থাকে, আর কিছু লাগে আপনি বলেন? ব্যক্তি কেন, একটা এজেন্সি চলতে পারবে, 1 ডজন ক্লায়েন্ট থাকলে তো একটা এজেন্সি চালানো যায়, তাই না? তো এই যে একটা বিষয়, তাহলে আলটিমেট আপনি যেটা চিন্তা করছেন যে আমি কিছু ক্লায়েন্টের সাথে ডিরেক্ট সম্পর্ক বিল্ড করব, এটা কিন্তু হয়ে যাবে। এটা কি হয়ে যাবে যখন আপনি ডেসপারেটলি ফ্রিল্যান্সিং করে আপনি নগদ কিছু ইনকাম তৈরি করছেন আন্ডার প্রেসারে থেকে, ক্লায়েন্টের কাজ করে করে আপনি যে এক্সপিরিয়েন্স নিতে পারবেন, বিলিভ করেন এটা আপনি কখনোই লোকাল কোনো কাজ করে নিজের কাজ করে এই জিনিস হবে না। আন্ডার প্রেসার কাজ না করে এটা হবে না, আন্ডার প্রেসারে যেতে হবে। ফিডব্যাক যদি খারাপ পাই, এটা একটা টেনশন, বিলিভ করেন এই টেনশনে অনেকে ফ্রিল্যান্সিং ছেড়ে দেয়। কিন্তু এই টেনশনটা যদি আপনি ওভারকাম করতে পারেন, এই চ্যালেঞ্জটা যদি আপনি নিতে পারেন, এইটা আবার আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। একটা রেগুলারিটি, অধ্যবসায়ের যে জায়গাটা, এই জায়গাটা আপনি দারুণ একটা মানে ফোকাসের জায়গাটা, হ্যাঁ, আন্ডার প্রেসারে কাজ করার যে কোয়ালিটিরা, এগুলা কিন্তু একটা সার্টেন টাইম পরে আপনি ফিল করবেন যে না এটার কিন্তু দরকার আছে, এটা আপনাকে প্রফেশনাল করে, মোর প্রফেশনাল করে। তাহলে ডেসপারেটলি ফ্রিল্যান্সিং করলাম, ফ্রিল্যান্সিং ছেড়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি কিন্তু ছাড়তে পারছি, এবং আমি আমার যে ট্র্যাকে যাওয়ার সেখানে আমি কিন্তু গেছি। একইভাবে আপনিও যদি চিন্তা করেন যে আমি ডেসপারেটলি এখন ফাইবারের মাধ্যমে শুরু করলাম, ফাইবারই হইতে পারবো না, ফাইবারটা আমার কাছে মনে হয় যে নতুনদের জন্য সহজ একটা প্রক্রিয়া, ফাইবার আপওয়ার্ক যে কোনো জায়গায় হইতে পারে। তো এটা শুরু করে আপনি আহ কিছু কাজ করে করে আপনি ইনকামও তৈরি করলেন, আপনার একটা নলেজের জায়গাটা বা প্রফেশনালিজম আপনার ডেভেলপ হলো। ইন দা মিন টাইম কিছু কিছু ক্লায়েন্ট কিন্তু দেখবেন আপনি বের হয়ে আসছে। আবার পাশাপাশি লিঙ্কডইনে যেহেতু আপনার একটা মাথা চিন্তা আছেই, ওইটা আপনি রাখলেন আস্তে আস্তে করে, মানে লিঙ্কডইনটা আপনার ফার্স্ট প্রায়োরিটিতে এখন যদি যান, আমার কাছে মনে হয় এটা
মানে পারফেক্ট হবে না বা ওয়াইজ হবে না। আমি ভুলও হইতে পারি, বাট আমার অভিজ্ঞতাটাই আমি বলতেছি, আমি তো আর অন্যের এক্সপিরিয়েন্সটা বলতে পারবো না, আমি আমারটাই বলতে পারবো আর কি। তা আমার কাছে মনে হয় যে আপনি যদি ফোকাসড হন ফাইবারে, উইদিন 7 ডেজ বা 15 ডেজ এর মধ্যে এই কাজ নিয়ে আসাটা খুব একটা কঠিন কোনো বিষয় কিন্তু হবে না। আর একটা মিথ আছে, একটা কুসংস্কার আছে ফাইবার সম্পর্কে, এটা আমি আপনাদের বলি। অনেকের ধারণা যে ফাইবারে মনে হয় $5 কাজই করতে হয়, এইটা কিন্তু খুবই একটা ভুল ধারণা। ফাইবার $5 হচ্ছে মিনিমাম, একটা গিগের মিনিমাম একটা আস্কিং প্রাইজের মতো দেয় আর কি। এটা একটা মলাট, বইয়ের যেমন একটা মলাট থাকে, মলাটের মতো আর কি। কিন্তু $5 আপনাকে কাজটা করতে হবে বিষয় কিন্তু এরকম না। আপনি $5 যতটুকু সার্ভিস দিবেন এতটুকু আপনি মিনিমাম ইয়ের মধ্যে রাখলেন। যখন বায়াররা আপনাকে নক দেয় তখন ইনবক্সে কিন্তু আপনি আরো ডিটেল তার কাছ থেকে জানার সুযোগ থাকে, মেসেজ আদান প্রদান করে যে আপনি কি কি সার্ভিস চাচ্ছেন। এখন আপনি দেখলেন হচ্ছে তখন যে বিবেচনা করে যে এটা আসলে $5 না, এটা এই কাজটা $45 হওয়া উচিত, এই কাজটা $200 হওয়া উচিত, এই কাজটা $500 হওয়া উচিত। আপনি কিন্তু তখন নেগোসিয়েশন করার সুযোগ আছে, যেটার জন্য এই শ্রম সময় মেধা তো দিতে হবে, তাইলে তো এটা $250 হওয়া উচিত। তখন ক্লায়েন্টের সাথে বার্গেনিং করে আপনি কিন্তু ওই হাই প্রাইসটাই কিন্তু সেট করবেন এবং দেন ওইটার উপরেই কিন্তু কাজ করবেন। ফাইবারে কি কেউ $500 কাজ করে? ডেফিনেটলি করে। কেউ কি 800-1000 ডলারের কাজ করে এক একটা প্রজেক্টে? ডেফিনেটলি করে। $5 বিগিনিং, অনেকে বিগিনাররা যারা এরা স্টার্ট করার জন্য এটা ধরেন এইভাবে করে। কারণ আপনি যেই টাইপের কাজ শিখছেন, ধরেন যারা ডাটা এন্ট্রি বা জেনারেল শুধু লিড জেনারেশন টাইপের কাজ স্টার্টিং এ যারা করে, ওগুলা দিয়েও কিন্তু বড় কাজ করা যায়, বাট স্টার্টিং এ ওই রকম করলে তখন $5-10 কাজগুলো করতে হয়। কিন্তু আপনি তো এসইওর কোর কাজগুলা করবেন, আপনি তো সফিস্টিকেটেড কাজগুলা করবেন, সেখানে আপনার কিন্তু শুরু থেকে ভালো চার্জ করার সুযোগ আছে। একটা একটা জিনিস আপনি এভাবে চিন্তা করেন, ধরেন ইয়াসিন আর আপনার মধ্যে আহ, মানে ডিফারেন্স কতটুকু? আমার কাছে কিন্তু মনে হয়, আমি অনেস্টলি বলতেছি, মন থেকে বলতেছি, ম্যাচুরিটির জায়গায় তো সাজ্জাদ ভাই বেশি। সে তো হিসাবে তুলনামূলকভাবে তার বয়স অল্প। পজিটিভ, আপনার আমি তার প্রতি পজিটিভ যে সে অল্প বয়সে ইয়ে করতেছে, বা তার কনসিস্টেন্সি, তার ধৈর্য সহ্যর জায়গা বা ম্যাচুরিটির জায়গার তুলনায় আপনার ম্যাচুরিটি তো অনেক বেশি। ডেফিনেটলি মানে সে যদি $400 করে, তা আপনার মানে $800 হওয়া উচিত, $1000 হওয়া উচিত। কিন্তু এর মানে এই না যে তার সাথে আপনার কম্পিটিশন, ওটার দরকার নাই। আপনি আপনার সাথেই কম্পিটিশন করেন, মানে আপনার কিন্তু ভালো করার সুযোগ আছে, নাই যে তা না। আমিও তো আপনার সাথে আছি, আমি তার সাথে আছি, আমি তো আপনার সাথেও আছি। আপনাকে কোন সহযোগিতাটা না করবো বলতেছি? বরং আমার কাছে মনে হয় যে অন্যান্য জায়গায় মানুষ টিচারদেরকে খুঁজে যে টিচার একটু সাপোর্ট দেন, আর আমি আপনাদেরকে খুঁজি। খেয়াল করছেন আপনি বিষয়টা? হ্যাঁ, আমি কিন্তু স্যার, মাঝে মাঝে আপনাদেরকে, খেয়াল আপনারা যখন একটু জিমায় যান, আপনারা যখন একটু দেখি যে কমিউনিকেশনের বাইরে গেছেন, আমি আমি খুঁজে খুঁজে বের করি ব্যাপার কি, কি অবস্থা, কেমন আছেন, কতটুকু কি আগাচ্ছেন, কি সহযোগিতা করতে পারি। হ্যাঁ, বিষয়টা কিন্তু এই লেভেলের। এইটা একটা অপরচুনিটি, কিন্তু এই অপরচুনিটিটাকে কাজে লাগান, এটা হচ্ছে আমার মানে পরামর্শ। আপনি কাইন্ডলি যদি ফোকাসড হন ফাইবারে, আমার ধারণা 7 দিন থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট তৈরি করা সম্ভব। আপনি আলটিমেট গোল যদি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের, আমার মতো ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সাথে কাজ করার প্ল্যান থাকে, ডেফিনেটলি আপনি ওইদিকে যাবেন। বাট ওই প্রোফাইলের ভিতর দিয়ে কিছু কাজ করে আপনি কিছু স্টার নিচ্ছেন, কিছু ফিডব্যাক নিচ্ছেন, আন্ডার প্রেসারে কাজের অভিজ্ঞতাটা নিচ্ছেন, এইগুলা আপনাকে নেক্সট লেভেলে যাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি সহযোগিতা করবে। এবং আপনার কাজের প্রুফ আপনি কিভাবে দিবেন? ধরেন আমি আপনার লিঙ্কডইন এর মাধ্যমে ধরেন নক দিলাম, বা একজন ক্লায়েন্ট আপনাকে নোট দিল, আপনার কাজের প্রুফ কিভাবে দিবেন আপনি? আপনি একটা নতুন মানুষ হিসেবে আপনার তো প্র্যাকটিক্যাল কাজের প্রুফ কিভাবে দিবেন? কিন্তু আপনার ধরেন প্রোফাইলে 10টা 5 স্টার আছে, 10টা কাজের নমুনা আছে, ডেফিনেটলি আপনি কিন্তু এটা দেখাইতে পারবেন। ওইটা দেখায় কিন্তু আপনি $200 জিনিস $400 দাবি করতে পারবেন, যে আমি আমি এক্সপিরিয়েন্স, আমি ইয়ে করতে পারবো। কিন্তু এখন কিন্তু আপনার কিন্তু একটু একটু মানসিক ভাবে কিন্তু একটু ছোট হয়ে হয়ে করতে হয়, বা একটু ভয়ে ভয়ে থাকতে হয়, কাজটা কি দিবেন না দিবে না। যে কাজ জানে সে কিন্তু কোনো ভয় পায় না, সে সে কিন্তু ওপেন। কারণ আমি আমি জানি, আমি কাজ জানি, আমি জেনুইন কাজ করব, আমি তো চুরিদারি করে খাচ্ছি না। তাইলে আমি যে আমাকে কাজ দিবে আমি তাকে সেই ভ্যালু দিব, এর চেয়ে বেশি ভ্যালু দিব, সুতরাং আমি যেটা পাবো এটা আমার যোগ্যতাই আমি পাবো। তাহলে এক্স এর কাজ না আসলে ওয়াই এর হবে, ওয়াই না হলে জেড এর হবে। মার্কেট প্লেসে যেহেতু অসংখ্য বায়ার আছে, সেখানে কিন্তু এইভাবে চিন্তা করার সুযোগ আছে, এক্স না হলে ওয়াই হবে, ওয়াই না হলে জেড হবে। তাহলে
আপনি আপনার মতো কনফিডেন্স নিয়ে জাস্ট খালি ঝাঁপায় পড়তে হবে, নলেজ লিস্ট বিল্ড করে কি কি কাজ আমি পারি না গ্যাপটা ফুলফিল করা, 4-5টা গিগ তৈরি করেন বা 3-4টা গিগ তৈরি করেন, 3-4টা গিগ তৈরি করা। আর হচ্ছে কাজ পাওয়ার জন্য 3 নাম্বার গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে কন্টিনিউয়াসলি একটু মার্কেট প্লেসে সজাগ থাকা। আর যখনই ক্লায়েন্ট নক করবে ঠিক তখনই যেন রিপ্লাইটা করা যায়, যত দ্রুত রিপ্লাই করা যাবে তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। নক করছে 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিটের মধ্যে রিপ্লাই করছি, তাহলে তার দৃষ্টির মধ্যেই আমি আছি, তার সাথে কথাটা হবে। কিন্তু যখন আমি 20 মিনিট পরে রিপ্লাই করব, এমন হইতে পারে ওই 20 মিনিটে হে আরো 3-4 জনের সাথে এঙ্গেজ হয়ে গেছে, এর মধ্যে একজনের পছন্দ হয়ে গেছে, কাজ দিয়ে দিছে, সে আর আমার কাছে ফেরতই আসবে না। এই কারণে হচ্ছে বিশেষ করে একেবারে শুরুর দিকে আপনার মানে অনলাইনের প্রেজেন্সটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। প্রয়োজনে ফাইবারের, আপওয়ার্কের দুইটারই কিন্তু অ্যাপ আছে, আপনি অ্যাপ ইনস্টল করে নেন, অ্যাপ ইনস্টল করে নোটিফিকেশনের জায়গাটা অন করে রাখেন, তাইলে কি হলো আপনি যে কোনো সময় নোটিফিকেশনটা মানে সাথে সাথে পাবেন, কারণ ল্যাপটপ তো আর সবসময় সাথে থাকে না, বাট মোবাইল তো সাথে থাকে। তো নোটিফিকেশনটা পাইলে সাথে সাথে যেন আপনি করতে পারেন, বা আপনি মাইন্ডসেটই করেন না যে আমি এভরি 10 মিনিটসে একবার একটু চেক করবো। আমরা যে মেসেঞ্জার যেমন একটু চেক করি না মোবাইল স্ক্রিনে, এরকম আমি একটু চেক করব। প্রথমে কয়েকদিন বা কয়েকটা সপ্তাহ আপনি একটু এভাবে করলেন, যখন আপনি এক্সিস্টিং কিছু ক্লায়েন্ট পাওয়া যাবেন, ক্লায়েন্টের সাথে আপনার সুসম্পর্ক হয়ে যাবে, তখন একটু ক্যাজুয়াল হইলেও কিন্তু আপনি দেখা যাবে যে আপনি কাজটা করতে পারবেন, তার সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে। বাট শুরুতে তো একটু ইয়ে লাগবে। তাহলে কি আমি কাজ জানি, আমি অফার গুলা দিলাম গিগের মাধ্যমে এবং বায়ার রিকোয়েস্টের মাধ্যমে, এবং আমি আমার মানে অনলাইন প্রেজেন্সের মাধ্যমে আমি তার সাথে কমিউনিকেশনটা, মেসেজ আদান প্রদানটা করলাম। আপনার মানে আপনি যদি কাজ জানেন তাইলে কনফিডেন্স কি দাঁড় করে নিয়ে আসতে হবে বলেন আপনি? না। যে কাজ জানে, আপনার কাছে কাজ চলে আসছে, মনে করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে, এটার জন্য $10 আপনাকে দিবে। এখন এই কাজের ব্যাপারে কনফিডেন্স কি আমার কাছ থেকে ধার নিতে হবে আপনার? কারো কাছ থেকে চিন্তা করতে হবে? আপনি তো বলবেন এটা ব্যাপারই না, আমি এটা সুপার এক্ষুনি করে দিচ্ছি, আমাকে আপনি খালি হায়ার করেন, দেখেন আমি কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে কনফিডেন্সটা আমি পারি, এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যেমন কনফিডেন্স, এরকম আপনার যে গিগ গুলো আপনি বানাবেন কোন টপিকসে করবেন সেটা তো আপনি ভালো জানেন, ওই টপিকসের রিলেটেড গিগ গুলা থেকে কাজগুলারে আপনি নিশ্চিত করেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যেমন আমার কাছে সহজ, আমার কাছে রোবট ফাইল ক্রিয়েট করাও সহজ, আমার কাছে অ্যানালাইটিক্সও সহজ, আমার কাছে অন পেজ অপটিমাইজেশনও সহজ। মানে আপনি যেই কাজটা করবেন আর কি, ওই জায়গাটা ওই পরিমাণ আপনার নখদর্পণে নিয়ে এসে পড়েন, তাই তাইলে অটোমেটিক কনফিডেন্স কাজ করবে, এবং ক্লায়েন্ট যেই কাজ বলবে 24 ঘন্টায় করতে, আপনি চেষ্টা করবেন ওই কাজ 6 ঘন্টার মধ্যে করে ডেলিভারি দিয়ে দিতে। ক্লায়েন্ট মানে আশ্চর্য হয়ে যাবে যে কি ব্যাপার, এ তো এক্সট্রা অর্ডিনারি লোক, মানে এরকম ইমপ্রেস করে ফেলতেছেন। আসলে ধরেন জেনারেল মানুষরা তো জেনারেল ভাবেই আগায়, কিন্তু আপনি যখন একটু এক্সেপশনাল কিছু দেখাইবেন তখন কিন্তু ক্লায়েন্টও আপনার প্রতি হ্যাপি হবে, আপনি কাজ করে মজা পাবেন, তারাও কিন্তু ইয়ে করবে। এমন কিন্তু ঘটছে, আমার লাইফে ঘটছে, এবং আমি বহুজনকে জানি যাদের ক্ষেত্রে হয় কি, ধরেন আপনি এক্সপার্টনেস নিয়ে যখন একটা কাজ করেন না, মনে করেন আপনি কোন একটা প্রজেক্ট পাইলেন যেটা $100 কাজ, এখন আপনি এই কাজটা এত স্মার্টনেসের সহিত করছেন, অল্প সময়ের মধ্যে করছেন, ক্লায়েন্ট হ্যাপি হইয়া আপনাকে আরো $100 দিয়ে দিচ্ছে, মানে $200। এটা মানে আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। এই গল্পটাই আমি করতেছিলাম ইয়াসিনের সাথে, সে যখন প্রথম পেমেন্ট পায়নি যখন, তখন আমি এই গল্পটা তারে বলতেছিলাম, আর সত্যি সত্যি তার এই ঘটনাটাই ঘটছে, তারে কিন্তু এরকম দিয়ে দিছিল, আপনি জানেন কিনা, প্রথম কাজের সময় তারে কিন্তু এক্সট্রা পেমেন্ট করছিল, এবং তার কাছ থেকে তেমন কোনো কাজ না নিয়ে এই পেমেন্ট করছিল। মানে সে বলতেছিল যে আমি তো, আমাকে স্যার লগ ইন দিতেছে না, মনে হয় সে আমাকে বিশ্বাস করে না, আমার উপর কনফিডেন্স পাচ্ছে না। তা আমি বললাম অসুবিধা নেই, যে লগ ইন দেয় না ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই, যেটা দিছে মানে তাকে ফেসবুকের লগ ইন দিচ্ছিল না, কিন্তু তাকে পিন্টারেস্টের একটা ইয়ে দিছিল। আমি বলছি যেটা আপনার কাছে আছে সেইটার উপরে আপনি খুব ভালো করে তাকে কনফিডেন্সলি কাজটার দেন। এমন হইতে পারে সে আপনার টেস্ট করতেছে যে এ আসলেই প্রফেশনাল কিনা, আসলেই সিরিয়াস কিনা দেখি, তারপরে হয়তো আপনার মূল কাজ দিবে। এক্স্যাক্টলি তাই কিন্তু করছিল। আপনি তার সাথে কথা বললেন আজকেই, তাহলে আপনি জানতে পারবেন যে
ও প্রথমে যে তাকে পেমেন্ট করছে সেখানে আসলে তার কাছ থেকে পূর্ণাঙ্গ কাজ নিয়ে তারপরে যে পেমেন্ট করছে তা না, তার ইফোর্টটা দেখছে মানুষ, দেখে হচ্ছে কনফিডেন্সটা, মানুষ দেখে হচ্ছে যে আপনার আন্তরিকতাটা, আপনি কত সিরিয়াস বিষয়টা নিয়ে, এগুলাও কিন্তু একটা ফ্যাক্ট। হ্যাঁ, খালি কাজ দিয়ে দিলে হয় না। অনেক মানুষ আছে ধরেন 3 দিনের কাজ, তো সে কি করে, মনে করে আজকে কাজ নিছে, নিয়ে সে একটা ডুব দিছে, উইদাউট কমিউনিকেশন সে ডেসপারেটলি কাজ করতেছে, আর ওইদিকে ক্লায়েন্ট চিন্তা করতেছে হায় হায় রে কই গেল সাজ্জাদ, আমি তো সাজ্জাদ রে খুঁজে পেতেছি না, কোনো আপডেট নাই, কিচ্ছু নাই। মানে ক্লায়েন্ট কিন্তু টেনশনের মধ্যে আছে, কিন্তু সাজ্জাদ কিন্তু ডেসপারেট কাজ করতেছে, টাইম টু টাইম যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন আপডেট দেওয়ার এটা দেয় নাই আর কি, না দিয়া ডেসপারেটলি কাজ করছে। তখন কিন্তু ক্লায়েন্ট কাজটা পায়, কাজ কিন্তু পায়, কিন্তু সে এই যে টেনশনে থাকে আপনার কাজ দিয়া, টেনশনে থাকতে হয়, এই কারণে সে আপনার অ্যাভয়েড করবে ফিউচারে। বুঝতে পারছি। হ্যাঁ, রিস্ক পয়েন্টে পড়ে যাচ্ছে সে। তো এই এই ছোটখাটো কয়েকটা বিষয় মাথায় রাখলে মানে দেখবেন আপনি অনেক ভালো করতেছেন। আর যখন আপনার কাজ আপনি পান না, তখন হয়তো আপনার কাছে মনে হইতে পারে যে কি কি জানি ফর্মুলা লাগবে এটা করার জন্য। বিলিভ করেন কিচ্ছু ফর্মুলা না। আপনি গিগ বানান, বায়ার রিকোয়েস্ট, আর হচ্ছে একটু অনলাইনে থাকেন, কাজ আসবেই। কাজ আসবেই, একজনে না আসলে আরেক জায়গা থেকে আসবে, আরেকজনে না আসলে আরেক জায়গা থেকে আসবে, কোন না কোনো জায়গা থেকে আসবে। আর যেদিন কাজ আসবে সেদিন আপনি আমাকে বলবেন, আমি আমি নিশ্চিত আমি শুনবো আপনার কাছ থেকে একদিন। মানে আমি বলতেছি বিদায় আপনি বলবেন তা না, আপনি নিজের অনুভূতিতেই বলবেন যে স্যার মনে করছিলাম হাতি ঘোড়া মারতে হইব, আসলে হাতি ঘোড়া কিছুই না। কাজ তো দেখি মানে প্রসেস ফলো করলে এমনি আসে কাজ। ফাইনালি কিন্তু এরকমই, মানে বায়ারের সাথে বিশেষ কোনো কারিশমা করতে হবে এক্সারসাইজ কিচ্ছু না, সিম্পলি থিঙ্ক করেন। হ্যাঁ, সিম্পলি ঠিক করে ফিল্ডে নামেন, রাস্তায় নামতে হবে, রাস্তায় নামলেই রাস্তায় রাস্তা চেনায়। এরকম শুনছেন না আপনি কখনো? রাস্তায় না নামলে আপনি কিভাবে জানবেন যে আপনি কোন দিক দিয়ে যাবেন? রাস্তায় আপনি জানেনই না কিভাবে যাবেন, তারপর রাস্তায় নেমে আপনি মানুষকে জিজ্ঞেস করতে করতেও যাইতে পারবেন, কিন্তু না নামলে কিভাবে হবে? এই কারণে আমার মনে হয় যে আপনি এই অসুস্থতা কাটাইছেন, এখন আপনি মানে এনার্জি, মেন্টাল এনার্জি, শারীরিক ভাবে আপনি কিন্তু মানে আপনি যদি নেগেটিভও হন, তারপরেও আপনার কিন্তু আমার অভিজ্ঞতা, মানে আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের হয়েছে আর কি, সেই অভিজ্ঞতার আলোকে আপনার কিন্তু মোটামুটি মাসখানেক সময় অ্যাটলিস্ট কিন্তু লাগবে ফুল রিকভার হইতে। মানে দুর্বলতার একটা বিষয় কিন্তু থাকবে, এটা এটা স্বাভাবিক আর কি। শরীরে অনেক দুর্বল থাকে। হ্যাঁ, এটা এটা থাকবে, এবং এটা ভোগ চলে 7 আসতে দিনে পারে। না, এটা মাসখানেক থাকবে, 40 ডেজও থাকতে পারে। মানে যাদেরই আমি শুনছি যে হয়তো হয়েছে, রিকভার করছে, তারা প্রত্যেকেই পরবর্তীতে এরকম বলছে। তো মানে মেন্টাল এনার্জিটা ধরে রাখেন, শারীরিক ভাবে যতটুকু সম্ভব ফিট থাকার চেষ্টা করেন, আর আপনি একটু ওইখানে ট্রাই করেন। হ্যাঁ, ওই জায়গাটাতে একটু ট্রাই করেন, মানে কাজ আসবে, কাজ আসবে না তারা। তাহলে 3টা পয়েন্ট আপনাকে আমি বলছি, আপনি আপনি মাথায় আছে কিনা বলেন, আপনি আমাকে একটু রিপিট করেন, আহ, অথবা আমি আবার একটু প্রথমত হচ্ছে গিগ গুলো রিসার্চ করে তৈরি করা, আর গিগ গুলো তৈরি করতে যে বিষয়গুলো পারি সেগুলাই ইয়া করবা, যেগুলো পারি না সেগুলো নোট ডাউন করে আপনার সাথে যোগাযোগ করবো। এরপরে মানে হচ্ছে সলিউশনটা বাইরে নিতে হবে আর কি। এটার জি, সলিউশন নিয়ে আপনি আপ টু ডেট, আমি সবগুলা পারি এটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, 1 নাম্বার ওকে। এরপরে হচ্ছে কি বায়ার রিকোয়েস্ট পাঠানো রেগুলার। 3 থেকে 5টা গিগ তৈরি করবো, এবং বায়ার রিকোয়েস্ট, গিগ এবং বায়ার রিকোয়েস্ট হচ্ছে আমি যা পারি এই অফারটা ক্লায়েন্টের কাছে পৌঁছানো। হ্যাঁ, আর হচ্ছে অনলাইনের মধ্যে থেকে ক্লায়েন্ট যদি অনলাইনে আমাকে নক করে সাথে সাথে তার সাথে যেন আমি মানে মেসেজ আদান প্রদানটা করতে পারি, তাকে কনফিডেন্সটা যেন দিতে পারি, নেগোসিয়েশনটা যেন তার সাথে করতে পারি। আরেকটা বিষয় আমি আপনাদের শিখাই দিই, কিভাবে আপনি আহ মানে চার্জ নির্ধারণ করবেন, যে কোন একটা প্রজেক্টের বাজেট মানে কিভাবে নির্ধারণ করবেন, যে কত ডলার বাজেট এটার হওয়া উচিত। আপনি তো গিগ তৈরির সময় হয়তো $15, $20, $25 আপনি লিখছেন, কিন্তু ক্লায়েন্টের সাথে আলোচনা করতে যাইয়া আপনি হয়তো দেখলেন যে তার রিকোয়ারমেন্ট, আপনি বুঝিয়া পাইলেন যে তার রিকোয়ারমেন্ট হচ্ছে এই। এখন আপনি বাজেটটা কিভাবে দিবেন, কতটুকু বাজেট দিলে আপনি লস হতো না, বা আপনি একটা একটা স্ট্যান্ডার্ড বাজেটে থাকতেন, এই বাজেট আপনি কিভাবে করেন আমাকে একটু বলেন। ধরেন আপনি, আমি এক্সাম্পল কিওয়ার্ড রিসার্চে ধরেন আপনি 10টা কিওয়ার্ড রিসার্চে আপনি হয়তো $50 বাজেট দিচ্ছেন, কিন্তু ক্লায়েন্ট আপনাকে হয়তো বলতেছে যে আমার 40টা কিওয়ার্ড লাগবে, আপনি কিভাবে চিন্তা করবেন, মানে বাজেট করার পূর্বে কিভাবে চিন্তা করবেন?
আর অন্য একজনের থেকে শুনছি যে বাজারটা কখনো না কমাইতে, লাইক সে 10টা কিওয়ার্ড থেকে তুমি যারা 15টা দিয়ে $50 দিয়ে দাও, এরকম আর কি। 10টা দেওয়ার কথা ছিল $50, লাগলো 15টা দিয়ে দাও, বাজারটা না কমাইতে বলছে। আপনি কি সেটার সাথে একমত? ওটাকে বাড়তে কিছু দেওয়া কিন্তু বাজেট না কমানো। আচ্ছা, এটাই আমি আমি এই জায়গাতেই আছি। আমি আপনার কাছ থেকে আগে শুনতে যাচ্ছি যে আপনি কিভাবে বাজেটটা সেট করেন, মানে একটা গিগ তৈরি করতে যাই বা বাজেটটা কিভাবে করেন, অথবা ক্লায়েন্টের সাথে আলোচনা করার সময় আলোচনা করে আপনার আপনার উইনিং প্রাইসটা, মানে ক্লায়েন্টও উইন থাকবে, আপনিও উইন থাকবেন। এমন বাজেট দেওয়া যাবে না যেই বাজেট শুনে ক্লায়েন্ট দৌড়ের উপর থাকবে, আবার এমন বাজেট দেওয়া যাবে না যেই বাজেটে কাজ করতে করতে আমি কাহিল হয়ে গেছি কিন্তু আমার মূল্যায়নটা হইলো না। হ্যাঁ, এটা হওয়া যাবে না। একটা ইকুইলিব্রিয়াম বা একটা মাঝামাঝি জায়গার মধ্যে থাকে, মধ্যম পন্থায় থাকতে হইব আর কি। উভয়ই হ্যাপি, উইন উইন সিচুয়েশন যেটা বলে আর কি। বাজেটের জন্য দুইটা বিষয় আমি আপনাকে গাইড করি, একেবারে ইউনিভার্সাল এইটাই, আর কোনো চিন্তা আপনার করতে হবে না যদি আপনি এটাকে নিতে পারেন। এক নাম্বার বাজেটিং হচ্ছে আদার্সরা কি করতেছে সেটা আপনি স্টাডি করেন। ওই যে 10টা গিগে আপনি গেলেন, যাই আপনি দেখছেন হচ্ছে তার ওখানে তো এতক্ষণ সে বলছে হচ্ছে যে তার কাছ থেকে কাজের লিস্ট আপনি সংগ্রহ করেন। এবার কোন কাজের বিপরীতে তারা কি পরিমাণ চার্জ করলো এটাও তো সেখানে দেওয়া আছে, আছে না? তাহলে আমার রকেট সায়েন্স নিয়ে চিন্তা করার দরকার নেই আমি কত ডলার বাজেট চার্জ করব। তারা অন্যান্য 10টা গিগের মধ্যে আমি রিসার্চ করে দেখলাম আমি যে কাজটা করতে চাই এই ধরনের কাজ সবাই করতেছে এভারেজে $90। মানে ধরেন 10 জনে কেউ $110 করছে, কেউ $80 করছে, কেউ $200 করছে, কেউ $50 করছে। তাহলে পরে 10 দিয়ে ভাগ দেওয়া যাবে না? ভাগ দিয়ে এটার এভারেজ বের করা যাবে না যে এভারেজে কত ডলারে কাজগুলা হচ্ছে, করতেছে মানুষ সিমিলার টাইপের কাজ। ওইটা আইডেন্টিফাই করে আপনি ওই এভারেজ যে প্রাইসটা আছে ওইটা আপনার বাজেট হিসেবে দেন। তাইলে হবে কি, বাজেট বেশিও হবে না কমও হবে না, আপনি একটা স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে থাকবেন। এটা হচ্ছে একটা উপায়। তাহলে এখানে কিন্তু খুব বেশি মাথা ঘাটানোর প্রয়োজন পড়তেছে না, এবং কম্পিটিটিভ হচ্ছে। আপনি মনে করতেছিলেন যে না এটা $120 হওয়া উচিত ছিল স্যার, কিন্তু আপনি এভারেজ হচ্ছে $90, তাহলে আপনি $120 কিন্তু হাই প্রাইস। আপনি ওই হাই প্রাইস দিয়ে বসে রইলেন, কাজ পাইলেন না, তাহলে তো প্রবলেম। তাহলে আসলে $90 এভারেজ হওয়া উচিত ছিল। এটা হওয়াতে কি হয়েছে, কিছু ব্যক্তি আপনার চেয়ে বেশিও আছে বাজেট, কিছু ব্যক্তি আপনার চেয়ে একটু কমও আছে মার্কেটে, কিন্তু আপনি আছেন মাঝামাঝি জায়গার মধ্যে। তাহলে আপনারটা একটা স্ট্যান্ডার্ড বাজেট। এটা হচ্ছে একটা উপায়, এটা একটা সিম্পল উপায়, এটা যে কেউ ইজিলি করতে পারবে। আরেকটা হচ্ছে অ্যাডভান্স চিন্তা, যেটা হচ্ছে কাস্টম বাজেট কিভাবে দিব। আমি তো গিগে তো দিয়ে দিলাম, এবার হচ্ছে কাস্টমার আমার সাথে ডিসকাশন করতেছে, তখন আমি তাকে কিভাবে বাজেটটা দিচ্ছি। ধরেন আপনি চিন্তা করবেন যে আমার কাছে ক্লায়েন্ট যেই লিস্টটা দিল যে এই এই কাজ আমাকে করতে হবে, এই কাজগুলা করতে আমি সাজ্জাতের আনুমানিক কতদিন লাগতে পারে, কত ঘন্টা লাগতে পারে। ধরেন আপনি হিসাব করে দেখছেন যে এর এই কাজগুলা উঠাইতে কমপক্ষে প্রায় 40 ঘন্টা কাজ আমাকে করতে হবে। মানে এটা তো আপনি তো জানেন আপনার যোগ্যতা আপনার আইডিয়া যে আমি এই কাজটা করতে কতক্ষণ লাগতে পারে, একটা আইডিয়া করলেন আপনি। আইডিয়া করে আপনার কাছে মনে হয়েছে এটা করতে প্রায় 40 ঘন্টা আমার লেগে যাবে। তো এখন 40 ঘন্টা লাগলে পার আওয়ারের তো একটা বিষয় আছে নাকি, প্রতি ঘন্টায় তো একটা মিনিমাম চার্জ করা উচিত। 40 ঘন্টা যদি লাগে, আপনি যদি একেবারে মানে খুব মিনিমাম করেন, তো $5 যদি আপনি চার্জ করেন আওয়ারের জন্য, তাহলে অন্তত $200 এটার পেছনে চার্জ করা উচিত। এখন বিষয় হচ্ছে যে আপনার ডেইলি ওয়ার্কিং আওয়ার কত, মানুষের ওয়ার্কিং আওয়ার কত। ধরেন মানুষ বলে যে আমি 8 থেকে 10 ঘন্টা কাজ করি, কিন্তু 8 থেকে 10 ঘন্টা কি জেনুইন কাজ করা যায়? খাওয়া থাকে, নামাজ থাকে, ধরেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়া থাকে, XYZ কত বিষয় থাকে। আর এখন যারা বাসায়, আমরা বাসায় তো আরো অন্যান্য অনেক কাজের সাথেও থাকে। আসলে যতটুকু ওয়ার্কিং আওয়ার এর 50% কাউন্ট করতে হবে যারা বাসায় বসে করে আর কি, আমার অভিজ্ঞতা তাই বলে। আর অফিসে বসে করলে 50% না 75% কাউন্ট করা যায়, 25% নষ্ট হয় আর কি অফিসে, বা 80% করা যায়, 20% নষ্ট হয়। তাহলে বাসায় 50-60% হচ্ছে আপনি কাজে লাগাইতে পারবেন। তো ডেইলি ধরেন 4-5 ঘন্টা যদি আপনার মানে প্রোডাক্টিভ ওয়ার্কিং টাইম হয়, তাইলে 40 ঘন্টাও তো প্রায় 1 সপ্তাহ সময় লেগে যাবে এই কাজটা উঠাইতে। তাহলে জেনারেলি যারা এখনকার সময় দিনমজুর খাটে, যারা দিনমজুর খাটে এরাও তো মানে
700, 800, 1000 নিচে কাটে না কিন্তু এখন। আগের দিন কিন্তু নাই। হ্যাঁ, আপনি যদি ই করেন, যেন রিক্সা হলেও তো ডেইলি অন্তত 800, 1000 টাকা কামায়, মাসে 25-30 হাজার কামায়, তাই না? তো ডেইলি সে যদি এটা কামায়, তা আমারও তো একটা বাজেট করতে হবে ওই আঙ্গিকেই। মানে আমি নতুন তাই বলে এই না যে তোমাকে আমি আমি মানে $1 পার আওয়ারে কাজ করে দেবো। 40 জন, আমি 4000 টাকায় আমি 7 দিন কাজ করলাম একটা মানুষের জন্য, বা আমি মানে এত ডাউনগ্রেডে কিন্তু যাওয়া যাবে না। যদি আমরা এত ডাউনগ্রেডে যাই তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ক্লায়েন্টও কিন্তু একটা বাজেট থাকে, ক্লায়েন্টের একটা কাজের। মনে করেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করাবেন কাউকে দিয়া, তাহলে আপনার একটা বাজেট আছে না, যে আমি এই টাকার মধ্যে ওয়েবসাইটটা করাইতে চাই। মানে ক্লায়েন্টেরও তো একটা বাজেট থাকে এখন, বা মার্কেটে এভারেজ একটা বাজেট থাকে। এখন আপনি যখন বিলো এভারেজে চলে আসেন বা ক্লায়েন্টের বাজেটের চেয়েও আপনি নিচে চলে আসেন, তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে মনে মনে আন্ডার এস্টিমেট করে, যে এই ছেলেটা মনে হয় কাজ পারে না, এত কম কেন, মানে একটু কোয়ালিটিফুল কাজ হয়তো সে দেয় না। আন্ডার এস্টিমেট হয় কিন্তু, মানে ফ্রিল্যান্সাররা মনে করে যে আমি যত কমে দিব তত পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ভালো ক্লায়েন্টরা এত কমের লোকরে ডাউট করে, যে এ মনে হয় কাজ পারে না, বা এ আমার কাজটা উঠাইতে পারবে না, বা সে কোয়ালিটি সম্পূর্ণ কাজ জানে না। তো এতে করে আপনি কিন্তু আন্ডার এস্টিমেটেড হচ্ছেন সেখানে, আবার অনেক বেশি দিলে ওভার এস্টিমেটেড হচ্ছেন। এ কারণে আপনি করবেন কি, আপনার সময়ের কি ভ্যালু আপনি দিবেন। হ্যাঁ, আপনি যদি 40 আওয়ার্স একটা কাজ করতেন, যে কোনো কাজই, সেটার জন্য আপনি আসলে কি চার্জ করতেন, সেটা আপনার যদি মনে হয় যে আমি ঘন্টায় $3 করে চার্জ করব, $5 করে চার্জ করব, $10 করে চার্জ করব, যেটা করলে আপনার মনে হয় যে না, আমি অ্যাটলিস্ট নিজের প্রতি নিজের শ্রমের একটা মূল্যায়ন করলাম, ওই জায়গাটা, ওই স্ট্যান্ডার্ড ইনটু 40, তাইলে কাস্টম বাজেটটা কেমনে দিলেন, ওই স্ট্যান্ডার্ড ইনটু 40। আপনি শুনে থাকবেন যে অনেকে $40 পার আওয়ার কাজ করে, অনেকে $100 পার আওয়ার কাজ করে, অনেকে $10 পার আওয়ার কাজ করে। এখন এটা কিভাবে হয়? এটা তো আসলে কার সময়ের ভ্যালু কতটুকু, বা কে কাজটা করতেছে, সে তার অপরচুনিটি কস্টের বিষয় রয়েছে। হ্যাঁ, অপরচুনিটি কষ্ট আপনি বুঝেন, যে আমার অন্য আরেকটা কাজ করে যাচ্ছে, বেটার কিছু করার সুযোগ ছিল, তাহলে ওইটা রেখে আমি এটা করব কেন, এরকম আর কি বিষয়টা। যার কিছুই করার নাই সে চিন্তা করে যা পাই করি, কিন্তু যার সুযোগ আছে সে তো চিন্তা করবে আমি এটা না করে আমি ওইটা করলে আর একটু বেটার আমি করতে পারবো, তাহলে আমি এটা করব কেন। আমার কথা কি আপনি বুঝতে পারছেন, না বুঝতে সমস্যা হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ওই জায়গাটাতে আপনি চিন্তা করবেন হচ্ছে যে আমি আমাকে প্রাইমারিলি কতটুকু মিনিমাম মূল্যায়ন করা উচিত, ওই পরিমাণ মূল্যায়ন করে আপনি একটা আওয়ার সেট করেন, এন্ড দেন ঘন্টার সাথে ইনটু করে আপনি হচ্ছে ওই চার্জটা আপনি করেন। এখন যদি আপনি $3 ইনটু 40 করে $120 চার্জ করেন, আর ক্লায়েন্ট যদি বলে যে না $50 দিব, করবা কিনা, আমি মনে করি ক্লায়েন্ট শুধু রিফিউজ করবে আপনাকে তা না, আপনারও ক্লায়েন্টকে রিফিউজ করা উচিত। কারণ হচ্ছে আপনি মানে আপনার স্ট্যান্ডার্ডকে এত ডাউনগ্রেড করবেন না যেটা দিয়ে আপনি আন্ডার এস্টিমেটেড হন। একটা আরেকটা বিষয় আপনাকে আমি ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে ধরেন যদি এমন হয় যে কাজটার বাজেট হওয়া উচিত ছিল 150, আপনি এই কাজটা কোনো কারণে $50 করে দিছেন, আপনি মনে করতেছেন যে আমার তো এখন তেমন কোনো কাজ নেই, আমি এটা করে দিলাম, ওই ক্লায়েন্টটা মনে করেন হ্যাপি হয়ে চলে গেল। এবার এইটার জের কিন্তু আপনাকে ফিউচারে ওঠাতে হবে। কেমনে? কারণ নেক্সট যে ক্লায়েন্ট আসবে হে আইসা আপনার প্রোফাইলে কিন্তু দেখবে যে প্রিভিয়াস কি কাজ কত ডলারে আপনি করছেন। অনেকে কিন্তু দেখে এটা, যে এই ফ্রিল্যান্সারটা ইতিপূর্বে কত ডলারে কি কাজ করছে। আগে যেই কাজ আপনি করছেন হচ্ছে $40 $50, সেই কাজ এখন তার $200, মানে চাইতে গেলেও তো একটা বিগ ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। সে কিন্তু মানে আপনি কিন্তু জেনারেশন বাই জেনারেশন কিন্তু নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। হ্যাঁ, তাহলে আমরা কি করব, বাজেটের ক্ষেত্রে অলওয়েজ ওভার এস্টিমেটও করব না, আন্ডার এস্টিমেটও করব না, আমরা একটা এভারেজ ফরম্যাটের মধ্যে থাকবো। এভারেজ ফাইন্ড আউট করার সহজ উপায় হচ্ছে আমার সিমিলার কাজগুলা যে সকল গিগ থেকে প্রোভাইড করছে ওরা কত করে দিচ্ছে, ওইগুলার সব এভারেজ প্রাইসটা হচ্ছে আমার জন্য স্ট্যান্ডার্ড প্রাইস। এবার ওই কাজটা করতে গেলে আমার কত ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে, যদি
পার আওয়ারের আমি একটা মূল্যায়ন আমাকে করে রাখতে পারি যে আমার মূল্যায়নটা আমার এত আওয়ার পার, তাহলে আমি এবার কোন একটা কাজ বুঝে নিলাম কত ঘন্টা সময় আমার লাগবে, এত ঘন্টা সময় লাগবে ইনটু ওই আওয়ার দিয়ে আমি হচ্ছে গিয়ে আপনাকে বাজেটটা দিব। যদিও আওয়ারলি কাজ কিন্তু নাও হতে পারে, ফিক্সড প্রজেক্টই হইতে পারে, কিন্তু কত দিন আমার সময় লাগবে ওই অনুযায়ী আমি আমার বাজেটটা ক্লায়েন্টকে দিব। তাহলে আমার মনে হয় যে আমরা আজকের যে ডিসকাশনটা করলাম এখানে কিন্তু কয়েকটা বিষয় আমি দেওয়ার চেষ্টা করলাম। একদিনে যে একেবারে অনেক কিছু হয়ে যেতে হবে তা না, বাট যদি গতকালকে চেয়ে আজকে একটু আগানো যায় তাহলে নেক্সট ডেতে আরেকটু আগানো যাবে, স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আগাইতে পারবো। তাহলে মোটামুটি 4টা পয়েন্ট নিয়ে কিন্তু আপনাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমার মনে হয় যে এইটার উপরে বেস করে, এটা বেস করে আপনি আপনার মতো করে আরো সুন্দর গুছানো প্ল্যান করে আপনি হচ্ছে গিয়ে একটু ঝাঁপায়া পড়েন আর কি। আহ আর কোনো বিষয় আপনি এই মুহূর্তে আমার সামনে তুলে ধরার প্রয়োজন আছে কি বলে মনে করছেন কিনা? আর আমাদের নিয়ে যে অ্যাডভান্স একটা ইয়ে করার কথা ছিল 2 মাসের, সেটা কি মানে আর করা যাবে? হ্যাঁ, এটা করব, এটা করব। তবে মানে এটা নিয়ে আমি কিন্তু একটা প্রাইমারি আলোচনা করছিলাম আপনাদের সাথে। হুম, যে আপনারা আসলে কি করবেন সেটার উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। যেমন আমি আপনাকে বলি, আহ, মানে অনেক সময় আমার এই ডিসিশনের কারণে আপনার গোল চেঞ্জ হয়ে যাক সেটা আমি চাই না, কিন্তু আপনি আপনার গোলের মধ্যে থাকেন। আমি দেখবেন কখনো ফোর্স করি না কিন্তু কাউকে। আমি গতকালকেও ইয়াসিনকে কিছু কাজ করতে বলছি, না করতে বলছি, এবং রিসিভ করাটা কার? রিসিভ করাটা কিন্তু হচ্ছে ইয়াসিনের মানে যোগ্যতা, দক্ষতা বা তার সিদ্ধান্ত। আমি আপনাকে বলছি আপনি ফাইবারে ফোকাস করেন, আমি আপনাকে অনেক কিছুই বলছি। এখন এখন আপনি এটা ফলো করবেন কি করবেন না এটা তো আসলে ডিসিশন তো আপনার কাছে। এখন ফলো করলে আমার বিশ্বাস ভালোই হবে, কারণ আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা বলছি। এখন আপনি ফলো কতটুকু কিভাবে করছেন সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে যে আউটপুটটা ফাইনালি কিভাবে আসে। এখন ধরেন আমি যে আমাদের অ্যাডভান্সটা কিন্তু ইন্টার্নশিপ, মনে আছে কিনা? তাহলে ইন্টার্নশিপের সেকেন্ড ধাপ কিন্তু এখন, ইন্টার্নশিপের সেকেন্ড ধাপে এসে আমি কিন্তু আপনার সাথে কাজ শেয়ার করব, ঠিক কিনা? তা আমি কাজ শেয়ার করব। এখন আমি কোন কাজ শেয়ার করব? যেই কাজগুলো আমি করি, যেই কাজগুলো আমি বলতে আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যেই ধরনের সার্ভিস গুলা প্রোভাইড করে থাকি সেইটাই তো আমি শেয়ার করতে পারবো। আমি তো আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট শেয়ার করতে পারবো না। যদি আমার কাজটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট থেকে আইসা থাকে সেটা আসতে পারে, বাট আমি তো আপনার সাথে শেয়ার করবো, আমি তো আর ক্লায়েন্ট শেয়ার করছি না, কাজ শেয়ার করছি। তাহলে আমার কিন্তু প্রাতিষ্ঠানিক ওয়েতে কিন্তু জিনিসটা হবে। এখন আমার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু একটা লোকাল কর্মকাণ্ড, বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু মার্কেট প্লেসের ফ্রিল্যান্সিং না, কিন্তু এটাও ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। যেমন আপনি চিটাগাংয়ে বসে যদি আমার সাথে কাজ করেন এবং আমার কিছু কল বেসিস কাজ আপনি করেন, আপনি আপনি হয়তো ফিক্স স্যালারি আওতায় আসলেন না, এমপ্লয়ি হিসেবে করলেন না, সেটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং। বাট প্রচলিত বা বহুল প্রচলিত ফ্রিল্যান্সিং বলতে কিন্তু এটাতে মেন করে না। ফ্রিল্যান্সিং বলতে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজগুলাকেই মেন করা হয়। টেকনিক্যালি কিন্তু লোকালিও ফ্রিল্যান্সিং করা সম্ভব, অসম্ভব কিন্তু না। এখন ধরেন ইয়াসিনকে আমি দেখতেছি সে ভালো করতেছে হচ্ছে ফাইবারে, এখন আমি তাকে কেন আমার প্রতিষ্ঠানের সাথে ট্যাগ করে তার, আমার কাছে মনে হয় তার ক্ষতি হবে, মানে তার গোলের ক্ষতি হবে, তার ড্রিমের ক্ষতি হবে। থিমটা বুঝছেন আপনি বিষয়টা? এখন যার সুযোগ আছে ইন্টারন্যাশনাল মাঠে খেলার, আমি মনে করতেছি সাজ্জাদ ভাইয়ের সুযোগ আছে হচ্ছে গিয়া অলিম্পিকে যায় খেলার, আমি তাকে স্কুলের প্রোগ্রামে কেন আটকে রাখবো? আমি আমার আরেকজনকে দেখতেছি যে তার ড্রিম গোল নাই অলিম্পিকে যাওয়ার, কিন্তু সেও ভালো মানে শিখছে, সেও ভালো তৈরি হয়েছে, তার ড্রিম গোলই হচ্ছে সে মানে বাংলাদেশ টিমের দায়িত্বে সে জাতীয় প্লেয়ার হবে। তাহলে তাকে আমি হয়তো বা জাতীয় এই জায়গায় একটা সুযোগ করে দিলাম। থিমটা বুঝছেন আপনি? এখন আমার ওই ইন্টার্নশিপের জায়গাটাতে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। আমি মানে পুরোপুরি আপনি মেসেজটা নিতে পারছেন কিনা জানি না, তবে কিছুটা আপনি ক্লিয়ার হওয়ার কথা যে এখানে মানে সীমাবদ্ধতাটা কোন জায়গায়। হ্যাঁ, তা আপনি যদি আমার সাথে এখন ইন্টার্নশিপের ওই জায়গায় আসেন তাইলে আমার কিন্তু প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আসতে হচ্ছে, প্রাতিষ্ঠানিকতার ভিতরে কিন্তু আসতে হচ্ছে। আমি যে কাউকে ট্যাগ করি নাই তাও কিন্তু না। আমি আপনি হয়তো এমনিতেও জানবেন আমি কিন্তু মানে আজকে আগস্টের 1 তারিখ আমি কিন্তু অলরেডি শারমিনকে কিন্তু ট্যাগ করছি। শারমিনকে আমি ট্যাগ করছি, আজকে থেকেই তার নিয়োগ হয়েছে, তাকে আমি ট্যাগ করছি। সেখানে সেও
ইন্টার্নশিপের মধ্য দিয়ে সে আসছে, বাট তাকে আমি বলছি যে আপনার সাথে আমি এখনো কোনো স্যালারির বিষয়ে আলোচনা করলাম না, কিন্তু আপনি আমাকে সার্ভিস মেক করেন, কতটুকু ভ্যালু আপনি আমার প্রতিষ্ঠানের জন্য জেনারেট করতে পারছেন ওইটার উপর ডিপেন্ড করে আমি অবশ্যই আপনাকে কম্পেনসেট করব, এবং স্যালারি ফিক্সড করবো হচ্ছে, সেট করবো হচ্ছে ধরেন হয়তো আমি নেক্সট মান্থে যাই সেট করবো, কিন্তু আমি আগে দেখতেছি যে সে কতটুকু আমাকে ভ্যালু জেনারেট করতে পারছে। তাহলে তার মানে আমি কিন্তু আমার প্রসেসের ভিতরে আছি। হ্যাঁ, এখন আপনার আরো বড় হওয়ার সুযোগ আছে, বড় করে করার সুযোগ আছে, আর আমার সাথে তো কমিউনিকেশন নাই এমন না। বা আপনি আমাকে যেটা বলছেন যে একটা দুটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট যদি শেয়ার করা যায়, ওকে ফাইন, আমি আপনার প্রয়োজনে আমি শেয়ার করব, আপনি করলেন, আপনি প্র্যাকটিস করার জন্যই করলেন, হ্যাঁ, করে আপনি অভিজ্ঞতা নিলেন, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে কাজে লাগান, যেমন শারমিনের কোনো প্ল্যানই নাই ফ্রিল্যান্সিং করার, আপনি হয়তো বেশ কয়েকবার শুনছেন তার আলোচনায়, সে ফ্রিল্যান্সিং করার তার চিন্তা ভাবনা নাই, বা ইন্টারন্যাশনালি সে চিন্তা করে না, সে সে চায় হচ্ছে যে স্যার আমি আপনার সাথে একটু আমি লোকালি কিছু কাজ করি, আমি কিছু শিখি, এটা তো তার প্ল্যান। এই কারণে তাকে হয়তো আমি এখানে ট্যাগ করছি। এখন ইয়াসিনের ধরেন সে, আমি দেখতেছি অলরেডি সে ইন্টারন্যাশনালি ভালো করছে, তাইলে শারমিনকে আমি এখন স্যালারি সেট করি নাই, আর ইয়াসিন অলরেডি $400 কাজ পাচ্ছে একটা ক্লায়েন্টের সাথে, তাহলে তার প্রায় 30-32 হাজার টাকা সে মাসে পাওয়ার কথা, তো তারে কেন আমি উইদাউট স্যালারির একটা জায়গার মধ্যে তাকে আমি ফরওয়ার্ড করলে, আসলে এটা কি তার জন্য আমি ভালো করলাম না মন্দ করলাম? বুঝতেছেন বিষয়টা? তাহলে তারে আটকানো তো আমার উদ্দেশ্য না, আমি তো চাই হচ্ছে কি আপনারা অনেক বড় হন, হ্যাঁ অনেক বড় হন, হ্যাঁ, তো বড় হইলে আমার লস তো নাই, আপনি বড় হইলে আমার লস কি? আমি প্রাউড ফিল করে বলতে পারবো যে সাজ্জাদ ভাইকে দুইটা পরামর্শ দেওয়ার সুযোগ আমার হয়েছিল, বাট আর আমার রিটার্ন যেটা পাওয়ার সেটা আমি পাই যাবো। সবসময় তো অর্থ দিয়ে পাইতে হয় সবকিছু তা না, তাই না? অর্থের বাইরেও তো অনেক ধরনের রিটার্ন পাওয়ার সুযোগ আছে, কি বলেন, আছে না? আর আমার যেই প্রাইস সেইখানে আসলে কি আর রিটার্ন দিবে এই মানুষ, এখন আজকে থেকে কিন্তু 4,500 কোর্স ফি, হ্যাঁ, আগস্টের 1 তারিখ থেকে আজকে থেকে এটা কিন্তু 4,500 অলরেডি সাইটেও কিন্তু আপডেট করে ফেলা হয়েছে। তো ধরে 4,500 দিল একজন, 4,500 দিয়ে সে সবগুলা মডিউল ক্লাস করবে, সাপোর্ট নিবে, আবার লং টাইম ধরে সে করবে। এখানে আসলে অনেক বেশি গেইন হওয়ার যে বিষয় তা কিন্তু না। 4,500 হিসেবে আমারে আপনি যদি মূল্যায়ন করবেন কিভাবে, আমার আওয়ারকে ধরেন, আমার আওয়ারকে আপনি যদি আহ, ধরেন আপনি যদি আমাকে $30 বা $25 আপনি যদি মনে করেন যে আমার আওয়ার কাউন্ট হওয়া উচিত, যে স্যারকে আমি $25 মূল্যায়ন করলাম, তাইলে তো 2 ঘন্টা সময় দিলে তো 5,000 টাকা পাওয়ার কথা সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে। বুঝতে পারছেন কিনা? তা এখন ওইভাবে যদি আপনি চিন্তা করেন, তা আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে তো তাইলে তো অলরেডি বহু টাকা আমি পাওনা হয়ে গেছি। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা এভাবে থিঙ্ক করছে না, হয়তো এর চেয়ে আরো বড় কিছু চিন্তা করছে, অর্থই না, আরো বড় কিছু হয়তো হবে। তো যাক, অসুবিধা নাই, ইনশাল্লাহ ভালো করেন, ভালো করলে আমার আমার একটু ভালো লাগবে আর কি, আমিও প্রাউড ফিল করে বলতে পারবো আর কি, এই আর কি বিষয়। তো ইনশাল্লাহ যাক, অনেকদিন পরে আপনি অলরেডি অনেকগুলা বিষয় আপনি ব্রেইনের মধ্যে নিছেন, হ্যাঁ, এটাকে এবার ইমপ্লিমেন্টেশনের দিকে আপনি মনোযোগ দেওয়া শুরু করেন। আর নতুন সার্ভারে আমি আহ, বেশ কিছু ভিডিও রেকর্ডিং করে রাখছি, যেগুলা ওই যে এখন খালি এডিট করছি আর আপলোড করবো এরকম আর কি, আমি এগুলা দিয়ে দিব ইনশাল্লাহ। অ্যাডভান্স এসইওর কিছু ভিডিও বাদ রয়েছিল, তারপরে আপনার ফেসবুকের অ্যাডস নিয়ে একটা লম্বা ভিডিও সিরিজ তৈরি করতেছি, শুধু অ্যাডস এর উপরে অ্যাডভান্স সিরিজ তৈরি করতেছি, যেখানে অ্যাড এর উপরেই আমার ধারণা 1 ডজনের উপরে ভিডিও হবে শুধু অ্যাড এর উপরে। তাহলে তখন কত ডিটেইলে এখানে ডিসকাশন হবে আপনি চিন্তা করেন, রিটার্গেটিং এর বিষয়গুলা ইয়েগুলা খুব ডিটেইলে করব। এটার পরে আপনাদের আরো বিজনেসের কিছু চিন্তা ভাবনা আপনাদের মাথায় চলে আসবে আমার বিশ্বাস, রিয়েল লাইফ কিছু প্রজেক্ট আপনারা করতে পারবেন। যাই হোক, অসুবিধা নেই, ইনশাল্লাহ এগুলো সবই পাবেন, নতুন করে তো আর কিছুই করতে হবে না, যা করার আপনি করে ফেলছেন, ইনশাল্লাহ সব খালি পাইতে থাকবেন আর কাজে লাগান। তাহলে ঠিক আছে সাজ্জাদ ভাই, অনেক ভালো থাকেন তাহলে নাকি? স্যার আপনাকে জানাবো কি করতেছি না করতেছি। হ্যাঁ, বুঝি নাই। আপনাকে জানাবো কি করতেছি না করতেছি, কোন জায়গায় আছি, কোন অবশ্যই অবস্থানে অবশ্যই আছি। অবশ্যই
হ্যাঁ, অবশ্যই আপনি আপডেট গুলা দিয়েন আমাকে, ইনবক্সে আপনি আপডেট গুলা দিয়েন। আর ভালো একটা বিষয় মনে পড়ছে, এটা একটু লাস্ট আপনাদের বলে আমি শেষ করি আলোচনাটা। সেটা হচ্ছে আপনারা যারা তুলনামূলক একটু জানেন, এদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে কমিউনিটির প্রতি। And আপনার কমিউনিটি কারা? ধরেন ধর আমি আপনাকে সার্ভিস দিচ্ছি, তা আমার যে অন্যান্য স্টুডেন্টরা যারা আছে এরাও তো একটা কমিউনিটির অংশ। আমি কিন্তু চাইলে সবাইকে কিন্তু এরকম লাইভে এসে সাপোর্ট দিতে পারছি না, এটা তো পসিবল না। আসলে আসলেও কি পসিবল যে আমি সবাইকে এরকম আধা ঘন্টা 1 ঘন্টা করে দিব? এটা তো কখনোই পসিবল হবে না। দিন যত যাবে তখন আরো কঠিন কঠিন হয়ে যাবে জিনিসটা। এখন মনে করে আপনি নলেজটা নিয়ে কি করে আপনার মধ্যে রেখে দিলেন, তাইলে হয় কি আমার জন্য টাফ হয়ে যায় আবার আরেকজনকে দেওয়া। এখন যদি আপনি একটা কাজ করেন যে এই বিষয়গুলো আপনি আপনার লাইফেও কাজে লাগাইতেছেন, পাশাপাশি একটা ছোট্ট ডকুমেন্টেশনের মতো করে, হ্যাঁ, যে আজকের ডিসকাশন থেকে এই জিনিসটা শুনলেন, অনেকে ক্রেডিট দিচ্ছে, বিলিভ করেন অলরেডি আপনারা মেবি এটা রিয়েলাইজ করতে সক্ষম হয়েছেন যে ক্রেডিটের জন্য আমি কিন্তু কাজ করি না। আমি কখনোই আপনাদেরকে বলি না আমার ক্রেডিট দেন এক্স ওয়াই জেড করেন, ক্রেডিট লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার কথা উল্লেখ করার দরকার নাই। সাজ্জাদ ভাইয়ের থিওরি হিসেবেই সাজ্জাদ ভাই এই তথ্যটা দেখ। ধরেন বাজেট কিভাবে করবে, আমি যে ডিসকাশনটা করছি আপনি সেট করতে পারেন। ফ্রিল্যান্সিং এর শুরুর জন্য স্টেপ গুলা কি হইতে পারে, কোন বিষয়গুলাকে প্রাধান্য দেওয়া যেতে পারে। যদি আপনি একটা দুইটা তিনটা পোস্ট করেন বা ছোট ছোট করেও যদি ইমেজের মধ্যে দিয়ে আপনি কিছু ইয়ে করেন, আপনার পেজেই আপনি দেন, ইয়াসিনের মতো আপনার পেজে আপনি দেন, দিয়া হচ্ছে আপনি একটু গ্রুপে শেয়ার দেন, তাহলে হলো কি আপনার নিজের ব্র্যান্ডিংটাও বাড়লো এবং কিছু মানুষও কিন্তু নতুন যারা আছে ওরা উপকৃত হইলো। তো গ্রুপের এঙ্গেজমেন্টটা একটু বাড়ানো দরকার। এই জায়গায় আপনার এবং আপনাদের আমি একটু সহযোগিতা আগেও 2 একবার বলছি, এখনো আমি একটু গুরুত্ব সহকারে বললাম। কাইন্ডলি এখানে একটু চেষ্টা করেন যে এভরিডে আপনি আপনার ওয়ালে একটা পোস্ট করেন, দেন এটা এদিকে শেয়ার করা যায় কিনা, বা কিছু ইউনিক পোস্ট যদি আপনি ক্রিয়েট করতে পারেন, এটা তো মানে মোস্ট ওয়েলকাম। আমি খুবই এপ্রিসিয়েট করবো বিষয়টাকে, যেটা গ্রুপের জন্য আপনি করবেন। এতে লস নাই, কিন্তু আপনার কিছু ফলোয়ার তৈরি হবে, ব্র্যান্ডিং তৈরি হবে, এবং আমি আপনাকে সাপোর্ট করছি, আপনি হয়তো তাদের সাপোর্ট করছেন। দুনিয়াটা তো এইভাবেই না, একে অপরকে সাপোর্ট করার মাধ্যমেই তো আগাবে। আর সাপোর্ট করলে লস নাই, শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করলে কখনোই লস নাই। আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাইলে মনে মনে হইলেও কৃতজ্ঞ থাকবেন, স্বীকার জানান না জান। তো এটা আপনার কাছ থেকে কেউ পাইলে সেও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। তো এটা ডেফিনেটলি, এটা কিন্তু কাজে লাগে। মানুষের পজিটিভ মন থেকে কোনো দোয়া যদি আসে, এটা কিন্তু ডেফিনেটলি কাজে লাগে সব দিকেই। এই জায়গাটাতে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করে আলোচনাটাকে শেষ করতেছি। ইনশাল্লাহ অনেক ভালো থাকেন, দ্রুত নেগেটিভ হয়ে যান, এই দোয়া রইলো। এদিকে আজান শুরু হয়ে যাচ্ছে, তাহলে আলোচনাটা শেষ করছি। অনেক ভালো আমার এখানে থাকেন আজান সাজ্জাদ শুরু ভাই। হয়ে গেছে। ওকে, অনেক ভালো থাকেন সাজ্জাদ ভাই। খুদা হাফেজ।